সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন কোভিড-19 মহামারীতে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই মহামারীতে পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে অনেক মারা যাচ্ছেন। বাংলাদেশে কোভিড-19 মহামারী, বন্যা, বেকার সমস্যা ও দুর্নীতি সমস্যা নিয়ে প্রতিদিন মানুষ খুবই উদ্বিগ্ন আছেন। এছাড়া প্রবাসে দিন দিন বেকার সংখ্যা বাড়ছে। অনেক বাংলাদেশিকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আর তাই বাংলাদেশে কি হচ্ছে, প্রবাসে কি হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা মূলত এই সংলাপে কথা বলি। এই সংলাপের মাধ্যমে প্রবাসের সাথে দেশে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করি। আমাদের সংলাপে বাংলাদেশে আইন প্রণেতা, আইনজীবী, ডাক্তার ও সাংবাদিকরা থাকেন। আজকের সংলাপে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় রাজনীতিবিদ ও বিএনপি বগুড়া জেলার আহ্বায়ক মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। আমাদের সাথে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতা, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব নবী নওয়াজ। আমাদের সাথে আছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক জনাব মুখলিসুর রহমান মুকুল, ডাক্তার মুখলিসুর রহমান মুকুল। আমাদের সাথে আছেন সাংবাদিক হিসাবে খুলনা ব্যুরো চিফ নূর আলম, আমাদের প্রবাস দর্পণ খুলনা ব্যুরো চিফ নূর আলম শেখ। আমি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। শুরুতে আমি যাব আমাদের প্রবাস খুলনা ব্যুরো চিফ জনাব সাংবাদিক নূর আলম শেখের কাছে। যে নূর আলম শেখ, আপনি যদি আমাদের কোভিড-19 এর সমস্যা বিষয়ে আপডেট জানান। সর্বশেষ কোভিড-19 এর যে পরিস্থিতি আমাদের দেশে, সে বিষয়ে আমি বলার চেষ্টা করছি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2617 জন এবং মৃত্যু হয়েছে 44 জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 2,69,115 জন এবং মোট মৃত্যু হয়েছে 3,557 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,782 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 1,54,871 জন। এবং দেশে এখনো পর্যন্ত যে রিপোর্ট, তাতে দেশে 87টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। করোনা যে শনাক্তের কাজের যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে এবং গত 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং 18ই মার্চ প্রথম করোনা মৃত্যু ঘটে। করোনার এই পরিস্থিতিতে এসে সবচেয়ে বড় যে খবরটি আমাদের কাছে রাশিয়া দিয়েছে, যে রাশিয়া স্পুটনিক 5 নামে ভ্যাকসিন, তারা এটি ঘোষণা দিয়েছে এবং সেই ভ্যাকসিন পুতিনের কন্যা, তার দেহে সেটি দেওয়া হয়েছে অলরেডি। যদিও সেটি নিয়ে বিতর্ক আছে সারা বিশ্বে এবং আমেরিকা থেকে একটি অভিযোগ আনা হয়েছে যে এটি যথাযথভাবে এখনো পর্যন্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। একটি ভ্যাকসিন ঘোষণা দেওয়া বাজারে আনার ক্ষেত্রে সেটি আমেরিকা থেকে বলা হয়েছে। যদিও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এটি ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। এই অবস্থায় এসে এখন আমরা যেটা জেনেছি বা জানছি, চীন বা রাশিয়া বা আমেরিকা তারা অনেকেই ডিসেম্বরের নাগাদ বা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ভ্যাকসিন এর বাজারে আসবে, সেই সংবাদ আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের যেটি বিশেষভাবে দরকার, যে বাংলাদেশের অর্থমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে বলেছে যে ভ্যাকসিনের ব্যাপারে এখনো কিন্তু বাংলাদেশ কারোর সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ স্থাপন বা কারোর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে পারেনি এখনো। তো এটি আমাদের জন্য নিরাশার সংবাদ। এই করোনার দুঃসময়ে আশার সংবাদ আমরা আশা করেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী হয়তো বা আমাদেরকে শোনাবেন। তো এটি আসলে যে লবিং করা দরকার আমাদের সরকারের এই ভ্যাকসিনের জন্য, কারণ এটি তো এখন সর্বশেষ আশা ভরসার জায়গা ভ্যাকসিন। তো সে আশায় আমরা তো বেঁচে থাকতে চাই। তো এই মুহূর্তে আমাদের সরকারের উচিত যে সেটি, যেহেতু বিশ্ব রাজনীতিতে নানা ধরনের মেরুকরণ আছে, এখানে চীন আছে, এখানে রাশিয়া আছে, আমেরিকা আছে, এখানে যুক্তরাজ্য আছে, যে কোনো ভাবে হোক এখানে আমাদের এক ধরনের যোগাযোগ সংযোগ স্থাপন করা দরকার এই ভ্যাকসিনের বিষয়ে। বিশেষ করে এখানে বিল গেটসের আপনার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনও সাথেও একটা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ, সেটি বলেছেন। কিন্তু অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন, তাতে তো আমরা নিরাশ হয়ে আছি। তো আশা করি যে আমরা সরকারের কাছে দাবি জানাই খুব দ্রুতই
ভ্যাকসিন যাতে আমরা পেতে পারি সেই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাই, আবার আসবো আপনার কাছে। আমি যাব আমাদের যুক্তরাজ্যে যুক্ত হয়েছেন আমাদের খুব সিনিয়র চিকিৎসক, যিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যের চিকিৎসার সাথে জড়িত আছেন এবং তেল গ্যাস জাতীয় খনিজ সম্পদ কমিটির যুক্তরাজ্যের আহ্বায়ক, যে ডাক্তার মুকুল ইসলাম মুকুল ভাই। মুকুল ভাই, আপনি শুনলেন বিশেষ করে আমাদের শুরুতে আমাদের খুলনা ব্যুরো চিফ জনাব নূর আলম শেখ বললেন যেটা যে আপনার যেটা নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে বা টিকা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলা যদি একটু আমাদের দর্শকদের একটু খোলামেলা একটু বলেন। আপনারা জানি আপনি এইসব নিয়ে অনেক প্রতিদিনই সেমিনার বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, একটু যদি আমার দর্শকদের বলেন যে আসলে কি আহ, যে যেটা বলছে আপনার এটা কি টিকা কি আসলে আবিষ্কৃত হয়েছে বা কতটুকু আগাচ্ছে, এই জিনিসটা একটু জানান আমাদের দর্শকরা। ধন্যবাদ রূপক এবং উপস্থিত সুধী মন্ডলী যারা সবাই উপস্থিত, তাদের সকলকে ধন্যবাদ আমাকে বিশেষ করে দু একটা কথা বলার জন্য। ঘটনাটা হলো আমাদের এই কোভিড ইনফেকশন প্যান্ডেমিক আজকে বহুদিন হয়ে গেল, বহু মাস হয়ে গেল। আমরা যদি ইউরোপের সাথে তুলনা করি এপ্রিল মার্চ থেকে, চায়নাকে ধরলে ডিসেম্বর থেকে, তবে এটা কমার কোনো চান্স দেখতেছি না। ইউকেতে গতকালও প্রায় 90 জন মারা গেছেন। ইন্ডিয়াতে গতকাল 67,000 নতুন ডিটেক্ট করছে, 67,000, এবং তাদের 3.5 লাখের মতন মারা গেছে আমেরিকায়। আর সারা পৃথিবীতে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ মারা যাচ্ছে। এখন আফ্রিকায় একটা সাংঘাতিক ভাবে অ্যাটাক করছে, আর সাউথ আমেরিকা তো সাংঘাতিক ভাবে এফেক্টেড। কাজেই সারা পৃথিবীতে 200 বেশি কোম্পানি এই ওষুধের ট্রায়াল দিচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে আছে। রাশিয়া আরো 4 থেকে 6 সপ্তাহ আগে বলছে ওরা এই মাসে ওদের ভ্যাকসিন প্রডিউস করবে এবং এটা তাদের দেশের প্রথমে তাদের দেশের হেলথ সার্ভিস এবং টিচার তাদের দেওয়া হবে। এখন ঘটনাটা হলো যে এই ভ্যাকসিন ছাড়া কোনো আপাতত উপায় দেখা যাচ্ছে না, কারণ ইনফ্লুয়েঞ্জা এক সময় হ্যাভক ছিল। আমরা এবং প্রত্যেক বছরই ফ্লু ভ্যাকসিন দিয়ে মোটামুটি যারা অসুস্থ বা যারা সিরিয়াস অসুখ আছে তাদের প্রোটেক্ট করার যেগুলো দেওয়া হচ্ছে। তো এই করোনা দিয়েও মনে হচ্ছে ওই ধরনেরই হবে এবং আমার মনে হচ্ছে এটা বহু বছর চলতে থাকবে এবং এই ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই। এবং আমাদের এই যাই যা বলুক, রাশিয়ার মতন একটা দেশ, শিক্ষিত দেশ, সায়েন্টিফিক্যালি খুবই ডেভেলপ, তাদের হেলথ মিনিস্ট্রি, তাদের ফরেন মিনিস্ট্রি, তার প্রেসিডেন্ট যদি বলতে পারে আমরা আবিষ্কার করছি, আমরা নিয়েছি, আমার মেয়ে নিয়েছে, এখানে দ্বিধাবোধ করার কোনো কারণ নাই যে আমি নিতে পারবো না। এটা আমি বলতে পারি যে পুটিনের মেয়ে যদি নেয় তাহলে আমিও নিতে পারি, পুটিন যদি নেয় আমিও নিতে পারি। কাজেই ওয়েস্টার্ন প্রোপাগান্ডা শুনে লাভ নাই। এরা তাদের মালপত্র বেচার জন্য এবং রাশিয়াকে ছোট করার জন্য সবসময় চেষ্টা করে। তাদের উচিত ছিল ধন্যবাদ দেওয়া রাশিয়াকে। একসাথে কাজ করি, একসাথে এটাকে আরো কেন ডেভেলপ করি, এটাই বলা উচিত ছিল। চায়না অলরেডি ফিল্ড ট্রায়ালে আছে, তো বাংলাদেশের জন্য যেতে হবে WHO-র কাছে। তারা যদি বিনামূল্যে বা স্বল্প মূল্যে ওষুধ সাপ্লাই করে, ইউরোপ আমেরিকার থেকে ওষুধ কিনতে গেলে গলা কাটা হবে, হিউজ দাম হবে। এক একটা ওষুধের দাম হয়তো $2-3 মিনিমাম দাম পড়বে। কাজেই আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এবং আমাদের প্রস্তুত হতে হবে যত তাড়াতাড়ি এই ভ্যাকসিনে দেওয়া যায়। কিন্তু মুশকিলটা হলো ভ্যাকসিন দিলেই যে হয়ে গেল তা নয়। আমরা এখনো জানি না ভ্যাকসিন দিলে কত পার্সেন্ট রোগী প্রোটেক্টেড হবে। তাদের মানে হলো তাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপ হবে, যেটা তাদের ভাইরাস ইনফেকশন থেকে প্রোটেক্ট করতে পারবে। কারণ কি,
আমরা দেখছি যাদের করোনা ভাইরাস হয়েছে তাদের মধ্যে মাত্র 10% ইমিউনিটি আছে, ব্লাড টেস্টে অ্যান্টিবডিজ আছে যা তাকে প্রোটেক্ট করে, 90 জনের নাই। তারপরে আবার ইমিউনিটি 1 মাস থেকে 3 মাস পর্যন্ত অনেকের থাকে, তারপর আর থাকে না। কাজে এখনো আমরা অনেক অন্ধকারের মধ্যে আছি। রাশিয়া করছে এটা তো তাকে ধন্যবাদ জানাই, এবং তাদের আর্থিক ক্লিয়ার করে বলা উচিত যে আমরা এটা আর একটু সময় লাগবে এবং কি পার্সেন্টের প্রোটেকশন হবে সেটা আমাদের জানা দরকার। কাজে এই আমাদের এই নানান কথার দিকে মাথা না ঘামায়ে আমরা রাশিয়া, চায়না এবং ডাব্লিউএইচও দিকে যাওয়া উচিত, যত তাড়াতাড়ি আমাদের দেশে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারি। এছাড়া কোনো উপায় নাই, কারণ ইন্ডিয়ায় যেভাবে হ্যাভক সৃষ্টি হয়েছে, আমাদের নেইবার আমাদের সাথে এভরিডে যাতায়াত, ব্যবসাপাতি, মানুষ রোজ যাচ্ছে রোজ আসতেছে, এখান থেকে আমাদের লোকদের প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। ইন্ডিয়ার মতো যদি আমাদের দেশে আরম্ভ হয় তাহলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে। এটা থেকে আমাদের বাঁচাতে হবে, এটা সরকারের দায়িত্ব এবং আমাদের যারা বুদ্ধিজীবী তাদেরও দায়িত্ব। এর জন্য রাস্তায় নেমে প্রচার করার আহ্বান জানানো সরকারকে, এবং তার জন্য যা সহযোগিতা করা সব করা উচিত। কারণ এই লাইফ ডেথ সিচুয়েশনে এর মধ্যে পলিটিক্স এর জায়গা নেই। এটা মানুষকে ফার্স্টে বাঁচাতে হবে, তারপরে সবকিছু। এইটা হলো মেইন কথা। রূপক, তুমি যদি খোঁজ রাখো সবসময়, তুমি যদি দেখো যে সারা পৃথিবীতে এটা কিন্তু এখন সাংঘাতিক ভাবে ছড়িয়ে গেছে। ইউরোপে একটু কমলে হলে তারা হয়তো প্রচার করে না। ইউকে তো 90 থেকে 100 লোক মারা যাচ্ছে ডেইলি অন এভারেজ। এখনো বিভিন্ন সিটি তারা লকডাউন করে দিচ্ছে, কাজে এখানে কমে নাই তো, কিন্তু এরা ইকোনমিক কারণে ওপেন আপ করে দিচ্ছে। 1,500 মারা গেছে, 1,500 আজকে 1,500 মারা গেছে। আমেরিকাতে 1,500 মারা গেছে আজকে। হ্যাঁ, আমেরিকায় তো সবসময় বেশি। আমেরিকা টপ ইন দ্য ওয়ার্ল্ড, টাকা পয়সা টপ, মানুষ মরাইও টপ। ওরা সবকিছুতে নাম্বার 1, ওর সাথে কেউ পারবে না। আমেরিকার সাথে আমি চিন্তা করি, এই জন্য কতগুলো পাগলের লোক আমেরিকায় চালায়। মুকুল ভাই, আমি এখন জানতে চাই, যেটা হচ্ছে যে ইংল্যান্ডে বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে আবারও আক্রান্ত সংখ্যা বাড়বে, মৃত্যু সংখ্যা বাড়বে, বলতে বলা হচ্ছে যে 1 লক্ষের উপরে ইংল্যান্ডে মারা যেতে পারে। এ ব্যাপারে কি বলবেন আপনি? ইংল্যান্ডে মারা যাবে একটাই কারণ, তারা সব ওপেন করে দিছে। রাস্তাঘাটে ওপেন, রাস্তা আপনি যে রেস্টুরেন্টে খাইতে যাবেন ওপেন। শুধু তাই না, সোম মঙ্গল বুধ আপনি যদি রেস্টুরেন্টে খান, একা খান, ফ্যামিলি নিয়ে খান, বন্ধু বান্ধব নিয়ে খান, পার হেড প্রথম 10 পাউন্ড ফ্রি। আপনি যদি 30 পাউন্ড খান বা 20 পাউন্ড খান একজনে, 10 পাউন্ড ফ্রি। আপনার খালি আর 10 পাউন্ডের পরে যে পয়সা টাকা দেওয়া লাগবে। কেন করছে? মানুষ যাতে পয়সা খরচ করে। কারণ লন্ডনে কয়েক লক্ষ রেস্টুরেন্ট, এখানে গভর্নমেন্টের ভ্যাট 20% আয় হয়, লোকে চাকরি করে, লক্ষ লক্ষ লোক এমপ্লয়। এটাকে চাঙ্গা করার জন্য, ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার জন্য তারা চিন্তা করতে পারেন ঢাকার রাস্তায় ভাত খাইতে গেলে প্রথম 100 টাকা ফ্রি। তাহলে কি অবস্থা সারা বাংলাদেশে? কিন্তু তাহলে গভর্নমেন্ট কত টাকা দিচ্ছে এই কারণে ব্যবসা চালার জন্য। এইসব করতে গিয়ে কি হয়েছে? জীবাণু তো বহু 90-99 জনের যে ভাইরাস আছে তারা জানে না, একজনে হয়তো অন এভারেজ জানে। এরা সব জায়গায় ছড়াইতেছে, সব ছড়াইতেছে। কাজেই এইটার থেকে আমরা কেউ জানি না যে কার কি আছে। বাংলাদেশে যে কার করোনা আছে আমরা জানি না, কারণ টেস্ট হয় না। নাম কষ্ট একটা টেস্ট হয়। বাংলাদেশের 17-18 কোটি লোকের সেখানে ডেইলি না হলো 10 লক্ষ 20 লক্ষ ভাইরাস চেক করা উচিত, কিন্তু সেই সমর্থ আমাদের নাই। ইন্ডিয়ার মতন দেশে তারা মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স লক্ষ লক্ষ টেস্ট করতেছে। ওয়েস্ট বেঙ্গলেও লক্ষ লক্ষ লোকের টেস্ট করতেছে রোজ। আমরা তার থেকে বহু পিছিয়ে আছি। আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি সবকিছু।
কাজে এখানে অনেক গাফলতা আছে এবং ক্ষমতাও নাই এটা করার। কারণ এই টেস্টগুলো করতে হলে, এই ভাইরাসকে আইডেন্টিফাই করতে হলে তার যে মনোবল জিনিসপত্র, যে ফ্যাসিলিটিস, যে অবকাঠামো লাগবে সেগুলো আমাদের নাই। এটাও তার প্রমাণ। ধন্যবাদ মুকুল ভাই, আবার আসবো আপনার কাছে। আবার আসবো। আমি একটু যাবো আমাদের আওয়ামী লীগের নেতা এবং বঙ্গবন্ধু পাঠ্যক্রমের সভাপতি, সাবেক সাংসদ জনাব নবীন নওয়াজ ভাইয়ের কাছে। নবীন নওয়াজ ভাই, আপনি শুনলেন আমাদের ডাক্তার মুকুল ভাই বললেন যে ইংল্যান্ডে মানুষের মৃত্যু সংখ্যা বাড়বে সবকিছু খুলে দেওয়ার কারণে। বাংলাদেশে তো তাই হচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে গতকালকে থেকে আপনার যে আগে যে প্রতিদিন একটা বুলেটিন দেওয়া হতো কতজন মারা গেছে, এটা বন্ধ করা হয়েছে। তারপরে এখন অনেকটাই ওপেন খুলে দেওয়া হয়েছে। এতে কি বাংলাদেশের আক্রান্ত সংখ্যা বাড়বে না? আপনি কি মনে করেন একজন রাজনীতিবিদ হিসাবে? ধন্যবাদ রূপক দা আপনাকে, আপনার প্রবাস দর্পণের যারা অংশগ্রহণকারী আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আসলে হ্যাঁ ভাই, যে কথা বলেছেন যে আমেরিকা সর্বোচ্চ থাকতে চায়, উনি কিন্তু কথাটা সত্যি বলেছেন। দেখেন, আজকে যদি ১,৫০০ মৃত্যুবরণ করে থাকে, তো আক্রান্তের পরিমাণটা তো ওই পরিমাণই। কথাটি তো ঠিকই বলেছেন যে সেই আক্রান্তের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আর এর কারণটা সত্যি কথা বলতে যেটা আপনি দেখেন ভেবে, যে আমেরিকায় যখন সর্বপ্রথম এই করোনার ব্যাপারে সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন যেহেতু ওই দেশ গণতন্ত্রের দিক দিয়ে হাইয়েস্ট, ভাই এই কথা বললেন তো, ওরা হাইয়েস্ট থাকতে চায়, মৃত্যুর দিক দিয়ে হাইয়েস্ট থাকতে চায়, ওরা আক্রান্ত দিক দিয়ে থাকতে চায়, আবার গণতন্ত্রের দিক দিয়ে তো আছেই। এই গণতন্ত্র থাকার কারণেই কিন্তু বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে। গণতন্ত্র কোনটা দেখেন আপনি, যে চায়নাতে, আমরা তো চায়নাতে যাই দেখি, সেখানে কিন্তু গণতন্ত্রের কোনো বালাই নাই। আপনি জানেন না, পুলিশ বাহিনী যদি সামনে নেমে যায়, মানুষ কিন্তু একটাও কিন্তু রাস্তায় থাকে না। আমাদের দেশে কিন্তু কিছুটা হলেও পুলিশকে ভয় পাই, কিন্তু আমেরিকার কথা হলো আমরা গণতান্ত্রিক ভাবে থাকতে চাই, আমরা ওপেন চলতে চাই, আমরা হোটেলে বসবো, আমরা আড্ডা দিব, আমরা মদ খাবো, ইত্যাদি ইত্যাদি। যেটা ভাই বললেন যে তারা সব দিক দিয়ে হাইয়েস্ট থাকতে চায়, ওই হাইয়েস্টের জায়গাটায় তারা চলে গেছে। মৃত্যুবরণ আজকে যেমন ১,৫০০ করেছে, ঠিক আক্রান্তের পরিমাণটাও তাদের অনেক বেশি। পাশাপাশি তাদের ওই যে গণতন্ত্রের কথা বলা হলো, এটা আপনি যেটা বললেন যে একেবারে ওপেন হয়ে গেছে। যেমন আপনি যুক্তরাজ্যের কথা বলছেন, যুক্তরাজ্যের পরিমাণটাও কিন্তু ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে বেড়ে যাবে। বাংলাদেশের অবস্থাটা কিন্তু আরো বেশি করুণ হওয়ার কথা। আর পাশাপাশি ইন্ডিয়া, আমাদের দেশ, পাশের দেশ ভারত, ভারতের আক্রান্তের উপরে নির্ভর করে কিন্তু বাংলাদেশের কথাটা আমরা বলছি, কারণ আমাদের কালচার কিন্তু একই রকম। আপনি ভারতের এবং বাংলাদেশের, আমরা পাশাপাশি দেশ, আমাদের কালচার একই রকম প্রায়। আমরা চলতে গেলে ফিরতে গেলে আমরা কিন্তু অনেক কিছু মানতে চাই না। ওরা যেমন অনেকে, মুসলমানরা, ওখানে মুসলমান যারা আছে তারা আল্লাহর উপরে ছেড়ে দেয়, হিন্দুরাও কিন্তু ঠিকই ভগবানের উপরে ছেড়ে দেয়। আমাদের দেশেও কিন্তু এরকম একটা অবস্থা আছে, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আক্রান্ত করোনা কি আমি তো বুঝি না, করোনা কাকে বলে আমি বুঝি না, করোনা আমারে চেনে না, আমি করোনারে চিনি না, এমন অবস্থা কিন্তু চলছে। এবং গ্রাম পর্যায়ে আপনি জানেন না, এই যে মাস্কের ব্যাপারে বলা হচ্ছে, গ্রামে মাস্কের ব্যাপারটা নাই বললেই চলে। একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন। শুধু ওই উপজেলা শহরে যাবে, হয়তো পুলিশের সামনে পড়বে, হয়তো কোনো ব্যক্তির সামনে পড়বে, প্রশ্নবিদ্ধ হতে পারে, সেই জন্য নামে মাত্র মাস্ক নিয়ে যাচ্ছে। তাছাড়া আপনার বাজার ঘাট বিভিন্ন জায়গায় কিন্তু একত্রিত যখন হচ্ছে, তখন কিন্তু এই মাস্কের বিষয়টি আমি দেখি না যে সেখানে এই ধরনের কোনো প্রবণতা আছে। সেজন্যই আপনি যেটি বললেন যে এই যে আজকাল বা পরশু আমরা সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে ঢাকা শহরে কিন্তু লোকজন বেড়ে যাচ্ছে। আজকে কিন্তু যানজট পেয়েছি ঢাকা শহরে, এমন লোকজন যেভাবে চলাফেরা করতেছে, তাতে করে আমার কাছে মনে হয় যদি আমরা যুক্তরাজ্যের কথা বলতে পারি যে আগামী ২ মাস ৩ মাস পরে বেড়ে যাবে, তাহলে বাংলাদেশে কেন না, বাংলাদেশেও কিন্তু বেড়ে যাওয়ার সংখ্যাটা আপনি মনে করেন না যে ওই ভারতের থেকে কম হবে। কারণ ভারতের আজকের সংখ্যা কিন্তু আপনি হিসেব করে দেখেন একটু মারাত্মক অবস্থায় চলে গেছে কিন্তু ভারত। তো ভারতের পাশে আমরা, আর আমাদের চলাফেরা, আমাদের কালচার, আমাদের সবকিছু তো আসলে ভারতের মতো করেই চলছে। এই জন্য আমাদের একটা ভয় আছে। ভাই যে কথা বললেন যে পাশের দেশ ভারত, যদিও আমরা কিন্তু আমাদের নিজেদেরকে সাবধানে রাখতে হবে। আর পাশাপাশি যে কথাটি বলা হলো ভ্যাকসিনের ব্যাপারে, স্বাভাবিকভাবে ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু আমরা জানি যে একটা প্রতিযোগিতা চলছে সারা পৃথিবী ব্যাপী। রাশিয়ার কথা শুনছি,
আমরা পাশাপাশি অন্যান্য যে দেশগুলো আছে, বিশেষ করে চীনের কথাও তো শুনছি আমরা, আদার্স যে দেশগুলো করতে চাচ্ছে বা করছে, প্রতিযোগিতার সময় এখন একজন আরেকজনকে একটু ব্লেম দিয়ে আগায় যেতে চাইবে, এটা স্বাভাবিক। তবে আমাদের সরকার প্রধানের বা সরকারের উচিত হবে, বিশেষ করে বুদ্ধিজীবী যারা আছেন আর বিশেষজ্ঞ যারা আছেন, তাদের উচিত হবে এখন থেকেই আমাদের সেই লাইনে দাঁড়ানোর মতো অবস্থা। কারণ যদি এই ভ্যাকসিনটা ঠিক মতো পেতে হয়, এর জন্য আবার সিস্টেমও বের করতে হবে। কিভাবে ভ্যাকসিনটা আনবো, সেটা কিভাবে বন্টন করব, কোন পর্যায়ে আগে দিতে হবে না দিতে হবে, কিভাবে এটাকে ঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু গবেষণা করে আমার মনে হয় আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। ভ্যাকসিন আসলেই হবে না, আসার পরে এটা নিয়েও কিন্তু একটা কামড়াকামড়ি একটা অবস্থা হতে পারে। আমার মনে হয় পরিবেশের একটা অন্যদিকে চলে যেতে পারে। সেই জন্য আমাদের সরকার এবং সরকারের যারা নাকি এই ব্যাপারে বিশেষজ্ঞ আছেন, তাদেরকে একটি পরিকল্পনা করে সামনের দিকে এগোতে হবে। আর বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ যারা যেখানে আছেন না, তবে একটা কথা ভাই বলেছেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি। আসলে হাল ছেড়ে দেইনি, কিন্তু আমাদের আবেগ বিবেক, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের এরকম একটা জায়গায় নিয়ে গেছে। আসলে করবেনটা কি বলেন? সাধারণ মানুষ যেমন, আমরাও তেমন। আবার চারিদিক দিয়ে যে পরিস্থিতি শুরু হয়েছে, করোনা তো কেউ ধরতে পারতেছি না, কার গায়ে আছে না আছে, কার সাথে আছে না আছে, এই জিনিসটাও কিন্তু আমরা ধরতে পারতেছি না। সরকার করবে কি? সরকার তো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই চেষ্টাটার মধ্যে থেকেও কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমার মনে হয় অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি, একেবারে অস্বীকার করলে হবে না। সরকারের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, এর মধ্যে আবার দুর্নীতি দমনকারীদেরও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা নাকি দুর্নীতি করছে তাদেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু এই তথ্যগুলো পাচ্ছি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে। আপনারা আমরা যারা কথা বলতে পারছি, মুখ খুলতে পারছি, মুখ খোলার কারণে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। সরকারের সব দিকে তাকিয়েই কিন্তু আগাতে হচ্ছে। তাই সেজন্যই বলবো যে সরকারের সামনে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতি থাকবে। আবার এই যে কথাটি বলা হলো যে আমরা মেনে চলছি না, মানার জন্য আমাদের স্বাভাবিকভাবে প্রশাসন যেমন কাজ করছে আরো বেশি দরকার তৎপর হতে হবে। একেবারে গণতান্ত্রিক হলে হবে না, কেননা করোনা কিন্তু গণতন্ত্র আর স্বৈরতন্ত্র কোনোটাই কিন্তু মানে না, কোনোটাই কিন্তু বোঝে না। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, আর কে প্রধানমন্ত্রী, আর কে মন্ত্রী, কে এমপি, কাউকে কিন্তু মানে না। সেজন্য এই বিষয়টা আমার মনে হয় প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যারা আছেন তারা দায়িত্ব নেবেন। একটু প্রেসার দিতে হয়, অনেক সময় হয় কি, চাপ সৃষ্টি না করলেও কিন্তু অনেক কিছু করা যায় না। আর করোনার সময় কিন্তু এটা ছাড়া কোনো পথও নেই। আমার মনে হয় মাস্কের ব্যাপারে যদি সরকার একটু স্টেপ নেন, মাস্ক যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এটা কিন্তু প্রমাণ হয়েছে। কিছুদিন আগে কিন্তু গ্লাভস পরতাম আমরা সবাই মিলে পড়তাম, গ্লাভসটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ না, এখন কিন্তু মাস্কের ব্যাপারটা গুরুত্ব পেয়েছে। সেই জন্য মাস্কের এই প্রাধান্য দেওয়ার জন্য বিশেষ করে এটার ব্যাপারে চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে। আর চাপ সৃষ্টি না করলেই বা আপনি কিভাবে পারবেন? সরকার প্রধান তো যে কোনো সময় দোষারোপ হয়ে যাচ্ছে। সেজন্য আমার মনে হয় সরকারের যে জায়গাটা আছে আরো একটু স্ট্রিক্ট হতে হবে। যে কথাটা আমরা বলছি হয়তো আগামী 1-2 মাস পরে বেড়ে যাবে কেন? যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি। আমরা নিয়ন্ত্রণ করতে হবে সরকারের পাশাপাশি আমরা নিজেরাও নিয়ন্ত্রিত হতে হবে, আমরা সবাই মিলে একটু সচেতন হতে হবে। আমার মনে হয় শেষের দিকে একটু দাদা দিলেন কথা বলার। নবীনবাজ ভাই, আমি একটা প্রশ্ন করেছিলাম যে বিশেষ করে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বুলেটিনটা বন্ধ করেছে, প্রতিদিন যে বুলেটিন দেওয়া হতো, এই বুলেটিন বন্ধ করায় কি জনগণের মধ্যে একটা মানে অন্য ধরনের একটা ফিলিংস চলে আসতে পারে, হয়তো কোভিড-19 চলে গেছে, করোনা ভাইরাস শেষ হয়ে গেছে বাংলাদেশে। এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি যে কথাটি বলবো, ভাই বলেছেন কিন্তু বুলেটিন বন্ধ করে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে। এই বুলেটিন বন্ধ করা অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। আমার মনে হয় আজকে আমরা যারা কথা বলছি লাইভে, এই বিষয়টি হয়তো কারোর নলেজে চলে যাবে। আমরা যে কথাটি বলছি যে বুলেটিনের ব্যাপারটি থাকার কারণে সরকার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, প্রতিদিনের তথ্য উপাত্ত দিচ্ছে, সরকার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, এটা কিন্তু একটা বিষয়। আর এখন যেটা বললেন যে বুলেটিনের বিষয়টি থেকে সরে আসছে, এটা সরে আসলে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সরকার দেখেন আজকের পরে কালকে পরশু দিনের পরের দিন দেখবেন যে আসলে বুলেটিন নিয়ে আবার বসে গেছে। হয়তো আপনি আমরা বললাম তো, এখান থেকে আমরা কেউ না কেউ হয়তো স্টেপ নিয়ে পদক্ষেপ নিয়ে যোগাযোগ করলে দেখবেন যে আবার শুরু হয়ে যাবে। আছে আমাদের অনেক ত্রুটি আছে, ভুল ত্রুটি তো অবশ্যই আছে। সেই ভুল ত্রুটি আমরা সংশোধন না করে দিলে, ধরিয়ে না দিলে আর আমরা ঠিক হই না। কিন্তু সরকার প্রধান একা করবেন কি? মন্ত্রণালয়ের খবর যে দেখেন না, মন্ত্রী মহোদয়কে বারবার বলা হচ্ছে পদত্যাগ করার জন্য, সবাই মিলেই তো বলছে, তারপরে তো আছেন মন্ত্রী মহোদয়।
করবেন কি? তো এই ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটির মধ্য দিয়ে আগাচ্ছে। আমরা আজকে যে আলোচনা করলাম, মত বিনিময় করলাম, এই যে ভুলটা ধরলাম, এই ভুলটার পরে দেখেন কাল বাদে পরশু দিন অবশ্যই বুলেটিন দেওয়া শুরু করবে, আমার বিশ্বাস আর কি। ধন্যবাদ। আমার মনে হয় আমরা এগোতে পারি। ধন্যবাদ নবী ভাই, আবার আসবো আপনার কাছে। আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য, জনপ্রিয় রাজনীতিবিদ, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ভাই কাছে। সিরাজ ভাই আপনি সিরাজ ভাই, হ্যাঁ শুনলেন, হ্যাঁ সিরাজ ভাই শুনলেন আপনি বিশেষ করে যে বাংলাদেশের কোভিড-19 এবং যুক্তরাজ্যে আমাদের ডাক্তার মুখলেস ভাই বললেন যে যুক্তরাজ্যের অবস্থা। আপনি একজন রাজনীতি হিসেবে কি বলবেন যে বাংলাদেশের যে অবস্থায় চিকিৎসা ব্যবস্থা বা যে অবস্থায় কোভিড-19 এর চিকিৎসা বা সরকার যে ব্যবস্থা নিয়েছে, সে কি আপনারা কি মনে করেন বিএনপি দল হিসাবে, আপনি একজন মাননীয় সংসদ সদস্য বা আইন প্রণেতা, কি মনে করেন এটা কি সঠিকভাবে চলছে? ধন্যবাদ। রূপক প্রবাস দর্পণ আজকের আয়োজন করেছে। আমি রূপককে এবং আজকের পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারী আমার বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই নবীন সাহেবকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে বহুদিন পর একটা সাহসী আওয়ামী লীগের নেতা তিনি আজকে একটা চমৎকার সাহসের কথা বলেছেন যে এই যে কথা, সত্য ভাষণ, মানুষের জন্য যারা রাজনীতি করি তাদের কথা হলো যে যদি মানুষের জন্য আমরা করি তাহলে মানুষের ভালোটাই বলতে হবে। আজকে নবীন সাহেব মানুষের কথাই বলেছেন। প্রথম শেষ কথাটা যে বলেছেন উনি যে এই যে আপনার যেটা বুলেটিন বন্ধ করে দিল, এটা ঠিক মানুষের মধ্যে ট্রান্সপারেন্সি যে একটা ধরেন ক্লিয়ার সবাই পেত, অ্যাটলিস্ট অতটুকু তো একটা মেসেজ পেত। মেসেজ না পান নেগেটিভ ইম্প্যাক্ট হবে, সেটা উনি স্বীকার করেছেন। আরেকটা কথা ভালো বলেছেন যে সবাই চায়, সারা দেশবাসী চায়, 17 কোটি মানুষ চায়, এমনকি আমার মনে হয় যে আমাদের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পরিবারও চায় যে মন্ত্রী সাহেব স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুক, কিন্তু এখন উনি পদত্যাগ করেননি। তো যাই হোক, আমি আর এই নেগেটিভ কথা না, যে পজিটিভ কথায় আসছি, সেটা হলো যে দেখেন 8ই মার্চ আমাদের প্রথম সংক্রমণের খবরটা এলো, তাই না? 8ই মার্চ থেকে 5 মাস পর্যন্ত, মানে জুলাই মাস পর্যন্ত আমাদের পরীক্ষা হলো, নমুনা পরীক্ষা 0.1%, 1%ও কম। ক্যান ইউ ইমাজিন? সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হলো যে যত বেশি পরীক্ষা তত বেশি শনাক্ত। সোজা কথা, আজকে ইন্ডিয়াতে যে কথা মুঘলভি বললেন, 67,000 তারা আপনার কি বলে ইনফেক্টেড হয়ে গেছে। তারা কিন্তু হাইড করছে না। এইখানে আবার একটু আমার কথা, পলিটিক্স কথা যুক্ত করতে হয় যে ওরা তো ধরেন ইলেক্টেড গভর্নমেন্ট, মোদি ইজ এ পিওর ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সো ওরা কিন্তু হাইড অ্যান্ড সিক করতে পারে না, করতে পারে না, কারণ তারা কমিটেড টু দ্য পিপল। আমার এখানে কি হচ্ছে, আমার এখানে এই সত্য কথাটা বলতে সরকার ভয় পায়। আমার বিশ্বাস, আমার ধারণা, আমার বিশ্বাস না, সাধারণ মানুষের বিশ্বাস, আমার ধারণা যে এইখানে সরকারও কিন্তু আপনার শনাক্ত বা টেস্টের পরিমাণ অনেক বেশি বাড়তে পারত। দেয়ার আর লট অফ স্কোপস, পরীক্ষা বাড়ানোর জন্য অনেক স্কোপ ছিল। আমি পিসিআর টেস্ট ছাড়াও আপনার আজকে আপনার কি বলে র্যাপিড টেস্ট আপনার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, কলকাতায়, ইন্ডিয়াতে হচ্ছে, পৃথিবীর বহু জায়গায় শুরু হয়ে গেছে। এই র্যাপিড টেস্ট আমাদের মতো গরিব দেশে ভাই আপনার সবচেয়ে সহজ, সুলভ মূল্যে মাত্র 10-15 মিনিটে আমরা র্যাপিড টেস্ট করতে পারতাম। এই জায়গাটা আমরা বারবার মিস করি। আমি গত পরশুদিনও, আমি তো এর আগেও শুনেছি, গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রীর যে একান্ত আপনার মানে বিশেষ স্পেশাল ডক্টর, আমাদের ডক্টর আব্দুল্লাহ ভাই, উনি কিন্তু এর আগেও টকশোতে বলেছেন, গত পরশুদিন নিজে কানে শুনেছি আমি, স্পষ্ট উনি বলেছেন যে র্যাপিড টেস্ট আমাদের প্রয়োজন। কেন হচ্ছে না আমি বলতে পারছি না। চমৎকার উত্তর দেননি, এবং প্রয়োজনটা ক্লিয়ারলি বলেছেন যে এটা সহজ, সুলভ এবং অতি তাড়াতাড়ি হয়। আবার এর একটা টকশোতে আব্দুল্লাহ সাহেবই বলেছেন যে এয়ারপোর্টে যখন প্রবাসীদের কষ্ট হচ্ছিল, এই ধরেন 3-4 দিন লাগে আপনার টেস্ট রিপোর্ট পেতে, পিসিআর টেস্ট পেতে, সেখানে র্যাপিড টেস্ট এয়ারপোর্টে যেত, টেস্ট করতো, রিপোর্ট দিয়ে ঢুকে যেত। তো এই যে ধরেন মানুষের এই যে সাধারণ মানুষের, আমার বিএনপি, আমি যদি বলি আপনি বলবেন যে এটা বিরোধী দল এই জন্য বলছি না, সরকারের সমালোচনার জন্য সমালোচনা করছি না, দেশের জন্য সমালোচনা মানে আলোচনায় আসতে চাই। সেটা হলো যে মানুষের, আমরা চাই শনাক্ত হোক, যত বেশি শনাক্ত তত বেশি আপনার মানুষ অ্যাওয়্যার হবে। আপনার ধরেন শুরু থেকে এই ছুটি মুটি ঘোষণা করে তো একটা সর্বনাশ হয়ে গেছে।
বাদ দিলাম ওগুলো পুরনো কথা। আসেন এবার লকডাউন কথা বলতেই চান না আপনারা, বহু পর লকডাউন শুরু করলেন। লকডাউনের মধ্যে আবার ইয়েলো, রেড, ব্লু, লাল, নীল, হলুদ বহু কিছু নিয়ে এসে মানুষ কনফিউজড হয়ে গেল, সেটাও কিন্তু আপনার সাকসেসফুল হয়নি। তো যেটা আপনার যেটা হয়েছে সেটা হলো মানুষ যতটুকু হয়েছে ভয়ে হয়েছে, আত্মসচেতনতা বেড়েছে, হ্যাঁ প্রচারও হয়েছে। আমাদের রেডিও, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়াতে হিউজ আপনার পাবলিসিটি হচ্ছে, মানুষ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। সরকারি দল বলেন, আমাদের বিরোধী দল বলেন, সবাই কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আছি শুরু থেকেই। কিছুই লাগতো না, জানেন, এত কিছু লাগতো না। আমি যদি আজকে আমার পরিবারের সদস্য যদি আমি জানি যে আমার ইনফেক্টেড হয়ে গেছি, আমি কি করব? আমি তখন বাইরে যাই, কালকে থেকে বাইরে যাবো না, আজকে থেকে বাইরে যাবো না। আমার পরিবার আমাকে আইসোলেট করে ফেলবে। আমাকে কি সরকারের স্বাস্থ্যবিধি শুনতে হবে? তখন আত্মার থেকে, নিজের ভিতর থেকে ভয়াবহ জান বলবে তুই সাবধান হ, তখন আমি কেয়ারফুল হয়ে যাব। সো আপনার শনাক্ত যত বেশি হবে, এখনো এই দেশকে বাঁচতে গেলে আপনার ইন্ডিয়ার মতো বা পৃথিবীর বহু দেশের মতো আপনি ছেড়ে দেন। আপনার শুধু সরকার কেন করবে? আমি এর আগেও বলেছি যে প্রাইভেট সমস্ত ছেড়ে দেন, প্রাইভেট ক্লিনিক বলেন, প্রাইভেট ডাক্তার বলেন, ছেড়ে দেন। আমরা টেস্ট করি না? আমরা ক্যান্সার টেস্ট করতে পারি, আর আমরা কি বলে কোভিড-19 টেস্ট করতে পারি না? আমরা যার পয়সা আছে পয়সা দিয়ে করবে, যার পয়সা নাই সে সরকারি ভাবে করবে। আর একটি কথা যে আপনার কিছুদিন আগে প্রথম আলোতে আসছিল যে আপনার এখানে কেন টেস্টটা কমে গেল। দেখেন, একসময় আমরা দেখলাম 18,000 20,000 হলো, কমতে কমতে 11,000 12,000 চলে আসছে। আপনি চিন্তা করেন যে 17 কোটি লোকের দেশের মানুষ, সেখানে ডেইলি 10-11,000 টেস্ট করে আপনি কয় বছর লাগবে বলেন? কত বছর আপনার 17 কোটি লোক? আপনি তো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনার তারা তাদের টোটাল পপুলেশনকে আপনার কি বলে টেস্ট করতে চায়, এবং এইটাই তো হওয়া উচিত। কারণ এখন সমস্যা হয়েছে যেটা, বিশেষ করে ধরেন ডাক্তার বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে অনেক আমাদের কি বলে কোভিড হয়ে গেলেও কেউ টের পাচ্ছে না, কোনো সিমটম নাই। তো ইফ আই ডোন্ট হ্যাভ এনি সিমটম, দেন হাউ ক্যান আই বি শিওর যে আমার কোভিড হয়েছে, কোভিড-19 হয়েছে? আমি তো বুঝবো না। তাহলে আমি যদি আমার সিমটম না থাকে, আমি তো এটাকে ট্রান্সমিট করবো। আমি অফিসে গেলে অফিসের সব লোক হয়ে যাবে। আমার একজন অফিসের পিয়ন বা অফিসের একজন অফিসার, সে যদি তার সিমটম না থাকে, সে আমার অফিসের আরো 20-50 জন 100 জনকে ছড়িয়ে দেবে। তাহলে এই যে ট্রেস আউট করা, ট্রেসিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো এখনো সময় আছে, সরকারকে আমি বলবো যে লেট আস বি ট্রান্সপারেন্ট, আরো ট্রান্সপারেন্ট হয়ে যান। মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। আমার বগুড়াতে হাইয়েস্ট চলছে, হাইয়েস্ট পিক চলতেছে বগুড়াতে টেস্টে 40 থেকে 50 জন পর্যন্ত আপনার টেস্ট কি বলে ইনফেক্টেড আসতেছে। রাজশাহীতে 50% এসছে। আপনার ঢাকাতে আপনি বিশ্বাস করেন, অনেক বিশেষজ্ঞরাই বলছে, আমরাও মনে করছি যে ঢাকাতে যদি আপনি কয়রো টেস্ট করতে যান, তাহলে এমনকি দেখতে পারবেন যে এভারেজ 40%, এখন তো আমার 20% পাচ্ছি টেস্টে শনাক্ত, এখানে আপনি 40% পাবেন। আর একটা ব্যাপার হলো যে এই যে 200 টাকা সরকারের নির্ধারণ করা, আর বাড়িতে গিয়ে আনলে 500 টাকা, কোনো প্রয়োজন ছিল না ভাই। 200 টাকা ইট ম্যাটার্স ফর এ স্ট্রিট গাই, রাস্তার একজন গরিব মানুষের জন্য, একটা রিক্সাওয়ালার জন্য, একটা হকারের জন্য এটা একটা বড় অঙ্ক টাকা। এই টাকাটা আমি তো বগুড়া সিভিল সার্জন বা বগুড়া মেডিকেল কলেজ এদের কথা বলে রেখেছি, এরা বলছে যে যেদিন থেকে আপনার টাকার অঙ্ক বাড়ানো হয়েছে, তার পর থেকেই আপনার আর পেশেন্ট কমে গেছে। খেয়াল করেন। সেজন্য বলছি যে সরকারকে বুঝতে হবে যে মানুষের জন্য এটা প্রয়োজন। সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে, সরকারের মধ্যে বহু ভালো লোকজন আছে। আমি অস্বীকার করতে চাই না যে দেশের প্রধানমন্ত্রী যিনি হোক, তিনি দেশের ভালো চাইবেন, যেই হোক অবশ্যই ভালো চাইবেন। কোন প্রধানমন্ত্রী চান না যে দেশের লোক সব মরে যাক। তবে হ্যাঁ, আমাদের এখানে সেটা হলো যে রাজনীতিকরণের একটা আপনার এটাকে ছাড়তে চায় না, পলিটিসাইজ করা। এই যে ধরেন আপনার এই চাইনিজ যে আপনার যেটা এই আপনার কি বলে ভ্যাকসিন টেস্টের জন্য যেটা এলো, তারা 4,000 কতজনের উপরে টেস্ট, একটা মানবদের টেস্টের জন্য আমাদের দেশে একটা প্রোগ্রাম দিল, আসবে সব ঠিকঠাক, এটা ডেফার্ড হয়ে গেল। ওয়াই? এখানেই রাজনীতি। সেখানে হলো যে আমাদের দেশে ধরেন ভূ রাজনীতিতে
আপনার দুইটা পাওয়ারের মধ্যে আছি আমরা, একটা চায়নার মধ্যে, একটা ইন্ডিয়া। এখন দুইটার মাঝখানে কাকে খুশি করব? এখন আমার জনগণকে 17 কোটি মানুষকে বাঁচানোর জন্য যদি আমার চায়না খুশি হবে নাকি ইন্ডিয়া খুশি হবে সেটা বিবেচনা করেন, তাইলে তো চলবে না। তাহলে তো আপনার সরকারকে অবশ্যই ব্লেম করতে হবে, সরকার ব্লেমড হয়ে যাবে। এখানে ব্লেম গেম নয়, এটা রিয়েলি ব্লেমড হয়ে যাবে এবং সরকারকে আপনাকে অ্যাকিউজ হয়ে যাবে। জন আদালতের রায়ে সরকার সেখানে দায়ী হবে, দোষী হবে। সেজন্য আমি বলতে চাই যে ওই ভূ রাজনীতিতে দেখে লাভ নাই, ওইটা কি হবে পরের কথা, আগে মানুষ তো বাঁচান। মানুষ বাঁচানোর জন্য চায়না হোক, আপনার কি বলে আমেরিকা হোক, এমনকি রাশিয়া হোক, এই যে ধরেন রাশিয়া যে আপনার মেডিসিন বের করলো, যেটা ভ্যাকসিন বের করলো, হ্যাঁ তারা পায়োনিয়ার হয়েছে। এখানে আমার ব্যক্তিগত একটা ইয়ে আছে, কি বলে ওপিনিয়ন আছে, সেটা হলো যে চায়না পায়োনিয়ার হয়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু হু বলছে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে তাদের তথ্যপত্রগুলো আমাদের এ পর্যন্ত তারা 100% আমাদেরকে প্রোভাইড করেনি। সেই কারণে তারা শুধু মানে প্রথম হওয়ার জন্য বিশ্বে এটা একটা তারা স্কোর নিয়েছে, একটা নাম্বার নিয়েছে। কিন্তু আমার বিশ্বাস যে এটা রাশিয়া যেটা করেছে হয়তো অমঙ্গল করেনি, কারণ তার মেয়ের দেহে যখন সে টেস্ট করেছে, এটা একটা পলিটিক্স, মানুষকে কনফিডেন্স বাড়ানো যে পুতিন তার মেয়েকে প্রথম টেস্ট করেছে। তো এটা একটা পলিটিক্স। সো এভরিবডি ইজ ডুইং পলিটিক্স। আরে ট্রাম্পের ধরেন এই সমস্ত মিথ্যাচার, পাগলামি, কি বলছে না বলছে, এগুলো তো সেদিক থেকে বাংলাদেশে ট্রাম্পের চেয়ে ভালো আছি। ট্রাম্পের দেশে ট্রাম্পের গতিবিধি দেখলে এটা একটা পাগলের প্রলাপ। যে এখন আমি জানি না যে কি বলে আমেরিকার সম্পর্কে আর কি বলার কিছু নাই। তবে আমার কষ্ট হয় যেটা, সেটা হলো যে আমার ব্রিটিশদের জন্য কষ্ট হয় যে ইংল্যান্ডের মতো একটা সভ্য জাতি, তারা দেখেন এইবার মৃত্যুর হার, এবং তারা এই পর্যন্ত এদের মেডিকেল কেয়ার, হিউম্যান মেডিকেল কেয়ার, ইংল্যান্ড ইজ দ্য বেস্ট টু মাই নলেজ। আমি এই পর্যন্ত জন্মের পর থেকে আমি জানি, আই বিলিভ। বাট আমি আমেরিকার কেয়ারকে বলতাম, মেডিকেল কেয়ারকে বলতাম যে আমেরিকান হিউম্যান মেডিকেল কেয়ার ইজ ওয়ার্স দ্যান অ্যানিম্যাল কেয়ার। অ্যানিম্যাল কেয়ার ইজ মাচ বেটার দ্যান হিউম্যান কেয়ার ইন ইউএসএ। আমেরিকাতে অ্যানিম্যাল কেয়ার বেটার দ্যান হিউম্যান কেয়ার। এই জন্যে যে আমি ভুক্তভোগী, আমি জানি আমার আত্মীয় ভাই ব্রাদার আছে, আমি সেখানে একটা কুকুর বা একটা পেট ডগি বা এর জন্য যত উদ্গ্রীব, কিন্তু মানুষের জন্য তত উদ্গ্রীব নয় আমেরিকা। কিন্তু ইংল্যান্ডে তো আলাদা, ইংল্যান্ডের সিস্টেম ইজ ডিফারেন্ট, এবং সেখানে এক একটা কমিউনিটির জন্য ধরেন এক একটা জেনারেল ফিজিশিয়ান আছে, সেখানে সেইভাবে একেবারে হোম টু হোম, ম্যান টু ম্যান টেক কেয়ার করে ওরা। সেই দেশে কেন এত মৃত্যুর হার, সে এখনো তারা বন্ধ করতে পারছে না। যেটা মুকুল ভাই বলেছে, ইংল্যান্ডে আসলে ওদের ক্লাব গোয়িং, তারপরে এই সমস্ত হ্যাবিট আছে, তো যে কারণে ওরা এটাকে আর সব ওপেন করে দিয়েছে, সেটাও ঠিক। এখন ওই যে একই কথা যে জীবন আর জীবিকার দ্বন্দ্বে আছে, এখন জীবন বাঁচবে আবার জীবিকারও প্রশ্ন, তো সেটা তো ইংল্যান্ডে এত দরকার নেই। আপনার আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে, কানাডাতে তারা আপনার তাদেরকে সিটিজেনদেরকে তারা বসে বসে আপনার মাসে তাদেরকে $1000 দিচ্ছে, $1200 দিচ্ছে। দে ক্যান এফোর্ড। আমাদের দেশে তো এফোর্ড করতে পারছি না। কিন্তু আমাদের দেশে আপনার জীবিকার জন্য আপনার এটা ঠিক যে 17 কোটি লোককে, কত লোককে আপনার খাওয়ানো যাবে। আপনার সেখানে সরকারের যে আপনার প্রোগ্রাম দিয়েছে, সরকার যেভাবে ধরেন মানে গরিবের জন্য বা মানুষের জন্য যেগুলো প্রোগ্রাম নিয়েছে, সেগুলো ধরেন অনেক বিতর্ক, সে বিতর্ক আমি আজকে যেতে চাচ্ছি না। সেগুলো মানুষ পাচ্ছে না ঠিক মতো, এবং সেখানেও ধরেন সত্যিকার অর্থে মানুষ বেঁচে আছে কিনা জানেন? মানুষ আজকে যদি বলেন যে তাহলে মানুষ না পেলে কিভাবে বেঁচে আছে, ভাই সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ এই দেশকে ভালোবাসে, এবং এই আমাদের এই এই মৌসুমে মানে আবাদটা ভালো হয়েছে, এবং আগামী 1 বছরে কৃষকের এই এগ্রিকালচার যে আমাদের যে মানে এবার ফলন হয়েছে, সেই ফলন দিয়ে অন্তত পক্ষে আগামী 6 মাস 8 মাস আপনার মানুষ বেঁচে যাবে। এবং এই ফলন ভালো হওয়ার জন্য এটা আমি বলবো যে আল্লাহর রহম। সরকারের জন্য লাভ হয়েছে, সরকার একটা সাপোর্ট, ন্যাচারাল সাপোর্ট পেয়েছে। সরকার যদিও ক্রেডিট নিয়ে নেয় যে আমাদের ক্রেডিট সব, বাট এটা ঠিক যে এটা ন্যাচারাল সাপোর্ট, আল্লাহর রহমত, এটা আমাদের মানুষ আছে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশের মানুষের ইমিউনিটি আমি মনে করি স্ট্রং। তারা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে, বুঝলেন না, তাদের অসুখ হয় না। আর বাংলাদেশের তাছাড়া যেভাবে ধরেন আপনার ট্রান্সমিশনের কোনো বাড়ি নাই, মাস্ক ইউজ করে না, আপনার হাট বাজারে তো মানুষ দেখলে একবারে ফুলমুল খেয়ে সব চলছে। গ্রামগঞ্জে
যেটা বললেন আপনারা ঠিকই বলছেন, গ্রামগঞ্জে তো কোনো মাস্ক নাই, বরঞ্চ যদি শহর থেকে কেউ মাস্ক পরে গ্রামে ঢোকে তাকে মনে করে যে বোধহয় এই লোকটা কোত্থেকে এলো, এই একটা অবস্থা। গ্রামে তো নোবডি বদার্স, কেউ বদার করে না, সেখানে বিশ্বাস করতে চায় না যে আমাদের দেশে কেবল এই সমস্যা আছে। এখন বন্যা নিয়ে আমরা উত্তরবঙ্গে, উত্তরাঞ্চলে বন্যা নিয়ে আমরা কাজ করছি। বন্যার জন্য ধরেন আমাদের যাচ্ছি বা বন্যায় আমাদের ত্রাণ পরিকল্পনা চলছে আমাদের বিএনপি দলীয় ভাবে, সেখানে লোকজন আসে বন্যার জন্য, আমরা দেখছি, কিন্তু বিশ্বাস করেন আপনার ছবিতে দেখছি বা আমাদের লোকজন যাচ্ছে আমরাও দেখছি, একটা লোক যদি মাস্ক পরে একদম কেয়ারলেস, এবং তার বিশ্বাসই করতে চায় না। তারা বলে কি জানেন, বলে যে ওটা তো শহরের এবং ধনী লোকের অসুখ, গরিবের এই অসুখ হয় না। এখন এই তো হচ্ছে কনসেপ্ট। যাই হোক, পরবর্তী আমি একটু করবো, আবার আরো কথা আছে। ধন্যবাদ, ধন্যবাদ সিরাজ ভাই। আমি আসবো আবার আপনার কাছে। আমি যাবো একটু আমাদের কুয়াজরন খুলনা ব্যুরো চিফ জনাব শেখ মোহাম্মদ নুরে আলমের কাছে। নুর আলম ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে, এবং আমরা একটা যেটা হচ্ছে বন্যা, বন্যায় আমরা জানি যে উত্তরাঞ্চলে এবং আপনার দিকে সিলেট বা আহর অঞ্চলগুলা অনেক মানুষ আক্রান্ত, অনেক মানুষ বিশেষ করে অনেক নদী ভাঙ্গনের ফলে, যমুনা নদী ভাঙ্গনের ফলে আমরা দেখেছি যে বিশেষ করে সিরাজগঞ্জে আহ, অনেক এলাকা প্লাবিত হয়েছে, বেড়িবাঁধ নির্মাণ হয়নি। এইসব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমরা জানি আপনি নিজেও এইসব বিষয় নিয়ে কাজ করেন, মানে পরিবেশ আন্দোলন করেন, তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে নুর আলম ভাই। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব জিএম সিরাজ মহোদয়, মহোদয় বলেছেন, তিনি ভালো কথা বলেছেন। বিশেষ করে এই যে ভ্যাকসিন নিয়ে আর কি, যেখানে ভূ রাজনৈতিক বিষয় আর কি, আমি তো মনে করি যে আমাদের সরকার এই ভূ রাজনৈতিক যে বিরোধ বা রাজনীতি যেটি আছে আমাদের এই উপমহাদেশে, সেটিকে কাজে লাগিয়ে বরঞ্চ আমরা এখন আরো সুবিধাটা আদায় করতে পারি। বিশেষ করে আমাদের তো চীনের কাছ থেকে সুবিধাটা নেওয়া এখন উচিত, গ্রহণ করাই উচিত। কারণ আসলে মানুষের জীবনটা তো আগে, কাজেই এটি আমাদের ভারতকে আমরা অনেক সুবিধা দিই বা ভারত আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়। তো সেখানে আমরা চীনের কাছ থেকে এই এই অবস্থায় এখন চীন ভারতের উত্তেজনাও আছে, এটিকে আমরা কাজে লাগাতে পারি আমাদের মানুষের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। আমার মনে হয় আমাদের সরকারের সেই পদ্ধতিটা গ্রহণ করা উচিত। তাছাড়া বিশ্ব রাজনীতিতেও এখানে যেখানে আমেরিকা, রাশিয়া, চীন আছে, সেক্ষেত্রেও আমরা রাশিয়াকেও আমাদের কাজে লাগাতে পারি। কাজেই এই বিষয়টাকে সরকারকে গুরুত্ব দেওয়া উচিত, ভ্যাকসিনের বিষয়টা। আর আমি যে বিষয়টা আরেকটি বিষয় আমি এখানে উত্থাপন করতে চাই, মাননীয় সংসদ সদস্য 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন। আমি আপনার অফিসে, আপনার পার্লামেন্ট ভবনের অফিসে যাওয়ারও সুযোগ হয়েছে একটা মিটিং এ। আর আপনার যে বিজয় সরণিতে যে অফিস আছে, ওখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে মোংলা বন্দরের বিষয় নিয়ে। মোংলা বন্দরের শ্রমিক নেতাদের সাথে আমি সেই সময় আপনার সাথে গিয়েছিলাম। তো সেই সুবাদে আমি আপনাকে একটু আজকে আমাদের বন্দরের দুটি নিউজ আছে, আমাদের চিটাগাং বন্দর এবং মোংলা বন্দর। সেটি হলো যে মোংলা বন্দরের নিউজ হলো যে মোংলা বন্দরের 4টি কন্টেনারে, যেখানে ঘোষণা বহির্ভূত আর কি, আমদানি নিষিদ্ধ 4 কন্টেনার পোস্তগোলা সেখানে আজকে জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবং এই পোস্তদানা দিয়ে নাকি আফিম বানায় আর কি। তো এটি আমাদের জন্য খুবই বিপজ্জনক একটি খবর আর কি, যে 4 কন্টেনার আফিমের কাঁচামাল আজকে আমাদের এখানে আমদানি নিষিদ্ধ পণ্য এটি ধরা পড়েছে। এটি খুবই বিপজ্জনক একটি খবর। আরো একটি বিপজ্জনক খবর আছে চট্টগ্রাম বন্দরের, সেটি হলো যে আমরা দেখছি যে লেবাননে যে বৈরুতে যে একটা বিস্ফোরণ ঘটলো ভয়াবহ, যেখানে শিশুরা এখনো ট্রমাগ্রস্ত হয়ে আছে। তো এই আমাদের চিটাগাং বন্দরে এরকম 6 বছর আগে ক্ষতিকারক পদার্থ, সেই পদার্থ সেখানে মজুদ আছে দীর্ঘদিন ধরে। তো সেটি আমাদের সেই পদার্থটা যেটি বলা হচ্ছে যে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে বলা হয়েছিল, পরমাণু শক্তি কমিশনকে তারা আহ্বান জানিয়েছিল, তারা সেখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে
দেখেছে যে এটি যদি ওখান থেকে সরাতে হয়, সরিয়ে ফেলতে হয় ওই বন্দরের জেটি থেকে আর কি, তাহলে 22 লাখ টাকা লাগে। আর বন্দর কর্তৃপক্ষ বলেছে 22 লাখ টাকা দেবে হলো রপ্তানিকারক, যিনি রপ্তানিকারক প্রতিষ্ঠান, তারা দেবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো দেউলিয়া গ্রস্ত হয়েছে, খবর নিয়ে জানা গেছে, গণমাধ্যমে সেই সংবাদটি এসেছে। তো এটি 6 বছর ধরে যে পদার্থের নাম হলো রেডিয়াম বেরিলিয়াম, খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক। তো এখন এটি আমাদের খুব দ্রুত এটি ব্যবস্থা নেওয়া উচিত, এবং এটি ঝুঁকির মধ্যেই চট্টগ্রাম বন্দরের যেটি অবস্থান করছে। তো আশা করি সরকারও সেদিকে দৃষ্টি দেবেন এবং সে বিষয়ে মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই বলবেন। আর যেটি আমাদের বলেছেন রূপকদা, যে বন্যা নিয়ে বিষয়ে, বন্যা, সেটি হলো বন্যা বিষয়ে, এটি প্রতি বছরই আমাদের দেশে বন্যা আসে। বন্যা কেন হয়, কি কারণে হয় আমরা এটা জানি, কিন্তু আমরা বন্যার সময় শুধু ত্রাণ কার্যক্রম দিয়েই আমাদের দায়িত্ব আমরা শেষ করতে, কিন্তু কি কারণে বন্যাটা হচ্ছে এটি আমরা জানার পরও সেটি আমাদের সেটিকে কিভাবে সমাধান করবো সেটা আমরা করতে পারছি না। বিশেষ করে আজকে আমাদের নদীগুলো, আমাদের খালগুলো যেগুলো ভরাট হয়ে গেছে তলদেশ, এমন এমন জায়গা আছে যেখানে নদীর তলদেশের থেকে সমতল ভূমি আজকে যেখানে বাড়িঘর সেটি নিচু। সুতরাং এটি একটা সমস্যা, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেটি নিয়ে কোনো ব্যবস্থা নেই। আর আমাদের যে ভারতের সাথে যে আন্তঃনদী সংযোগগুলো আছে সেগুলো নিয়ে আমরা কোনো ফাইসালা আমরা করতে পারতেছি না। তারা এই বর্ষাকালে এসে সেগুলো ছেড়ে দেয় এবং আমাদের এগুলো করে দেয়। কাজেই আমাদের আজকে যে প্রাণ প্রকৃতির সাথে বসবাস করতে হবে, সহ অবস্থান করতে হবে, তাদের প্রতি প্রাণ প্রকৃতিকে রক্ষা করে। কিন্তু এখানে এই প্রখ্যাত কথা শিল্পীর একটা কথা আছে, দেবেশ রায়, তিনি তিস্তা পুরাণ উপন্যাসে লিখেছেন, নদীকে তুমি মনে রাখলে নদী তোমাকে মনে রাখে, নদী ভুলে যদি নদীর পথে পা দাও তাহলে নদী তোমার পথে উঠে আসবে। তা আজকে আমরা নদীকে ভুলে গেছি, আমরা নদীর পথে চলে গেছি, নদীর উপরে আমরা উঠে গেছি, যে কারণে নদী আজকে আমাদের পথে চলে এসেছে। কাজে এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই বলে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ নুর আলম ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যাবো এখন আমাদের ডাক্তার মুক্তাচরণ মুকুল ভাইয়ের কাছে। মুকুল ভাই, আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সম্ভবত 1973 সালে যুক্তরাজ্যে একটা স্বাস্থ্য নীতি নিয়ে একটা পরিকল্পনা করে কিন্তু সব মানুষের সমান চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। কিন্তু আমরা স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশে কিন্তু কোনো স্বাস্থ্য নীতি বা কোনো পরিকল্পনা আমরা দেখতে পাই না। এখানে দুইজন নেতা আছেন, বিএনপি এবং আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু বাংলাদেশটা দীর্ঘদিন শাসন করেছেন, ওনারা কোনো স্বাস্থ্যকর কোনো পরিকল্পনা নেই। এবারে কি বলবেন আমি আপনার আমাদের মুকুল ভাই, আপনি এটা কি বলবেন যে কি করা উচিত বাংলাদেশে? একটু আনমিউট করতে হবে মুকুল ভাই। এই কথাটা আমি আগেও বহুবার বলছি টেলিভিশনে তোমার সাথে। জিনিসটা হলো, আমাদের দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু কি বলেছেন সেটা আমাদের বুঝতে হবে। এবং তার মেয়ে এখন প্রাইম মিনিস্টার, আনঅপোজড ওয়েতে, লাইক এ কুইন, শি ইজ রানিং দ্য কান্ট্রি, হার্ডলি এনি অপোজিশন এক্সিস্ট। বঙ্গবন্ধু চেয়েছেন সোনার বাংলা করতে, তখন দেশ ছিল ফকির, সে স্বপ্ন দেখছে সোনা। তিনি বলছেন এরা সবাই তো আমার ছেলে মেয়ে। তিনি নিজের ছেলে বা মেয়ের মতন সারা বাংলাদেশ মানুষ দেখতেন। যুদ্ধের সময় যারা ধর্ষিত হয়েছে পাকিস্তান আর্মিরা, তাদের তিনি কি বলেছেন, তাদের আত্মীয় স্বজন বাপমা পর্যন্ত তাদের নাম নিতে চায় না। সে বলছে, তুমি আমার নাম তোমার পিতা হিসেবে লিখে দিও, আমি তোমাদের বাপ। তাহলে মানসিকতাটা চিন্তা করেন। সব ধর্ষিত মেয়েরা, প্রেগনেন্ট, হাসপাতালে বাচ্চা হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ ভর্তি, তাদের সবাইকে সে বলছে আমার নাম তুমি বাপ হিসেবে লিখে দাও। শেখ মুজিবুর রহমান, কত বড় মানসিকতা! এইটা আমাদের ভুলে যাচ্ছি।
এইটাকে আমাকে মনে করতে হবে, স্মরণ করতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে, তাহলে আমাদের সবকিছু ফিরে আসবে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে আমরা খালি দেখছি ষড়যন্ত্রের রাজনীতি, ধ্বংসের রাজনীতি, জনগণমূলক সরকারের খুবই অভাব ছিল। এখনো বাংলাদেশ যেদিকে যাচ্ছে সে যাচ্ছে পিওর ক্যাপিটালিজমে, যেখানে সাধারণ মানুষ চিন্তা করে না। যাদের বুদ্ধি আছে, পয়সা আছে, সুযোগ আছে, তারা পয়সা আয় করবে, ফুর্তি করবে, এইগুলা। কিছু লোকজন চাকরি করবে, এটাও ঠিক যে চাকরি করতে হলে, জব সৃষ্টি করতে হলে ইন্ডাস্ট্রির দরকার আছে। কাজে আমরা উভয় সংগ্রহ করছি, কিন্তু এটা আমাদের বুঝতে হবে পৃথিবী এখন দুই দলীয় চিন্তায় যাচ্ছে। কমিউনিজম এবং সোশ্যালিজম মাঝামাঝি একটা যে পথ, সোশ্যাল ডেমোক্রেসি, সেই দিকে যাচ্ছে। আমাদের দেশকে সবাইকে সুস্থ রাখার কথা চিন্তা করতে হলে আমাদের ওই ভাবমূর্তিতে যেতে হবে, তার জন্য যা করার সেটা করতে হবে। একটা জিনিস তৈরি করতে হলে, একটা যদি আপনি ইন্ডাস্ট্রি করতে চান তাহলে কি করতে হয়? আগে প্ল্যান করতে হয় কি বানাবেন, খোঁজ খবর নিতে হয় পৃথিবীতে কিভাবে এটা বানাচ্ছে, এটার মার্কেট আছে কিনা, তারপর আপনার পয়সা পাতি কেমনে জোগাড় করবেন, লোন ফোনের ব্যাপার আছে। কাজেই একটা অনেক কিছু মিলে একটা প্রোগ্রাম নিয়ে একটা এইভাবে আগাইতে হয়। তো বাংলাদেশেও এই যে এডুকেশনটা যেভাবে আগাই গেছে, প্ল্যান করে আগাইছে, ওরকম হেলথ সার্ভিসকেও প্ল্যান করে আগাইতে হবে। কিন্তু এডুকেশনের হলো যে বহু লোক আছে, মাস্টার আছে, ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাস করলেও টিচার বহু পাওয়া যায়। কিন্তু হেলথ সার্ভিস এমন একটা জিনিস, সেখানে ডাক্তার আপনি বানাইতে পারেন না রোজ রোজ, নার্স বানাইতে পারেন না, ট্রেনিং লাগে, প্যারামেডিক্স ট্রেনিং লাগে। কাজেই আমাদের সার্বিক একটা প্ল্যান নিতে হবে গভর্নমেন্টকে। এটা পাবলিক পারবে না, যে গভর্নমেন্ট হোক না কেন। মানুষ চিন্তা করবে, আমরা তাদের স্বাস্থ্য দেব, তাদের চিকিৎসা দেব, তার জন্য আমার ডাক্তার তৈরি করা লাগবে, তার জন্য আবার এক্সপার্ট তৈরি করা লাগবে, আমাদের প্রফেসরিয়াল র্যাঙ্কের মতন ডাক্তার তৈরি করা লাগবে, নার্সিং সার্ভিস তৈরি করা লাগবে, প্যারামেডিক্স তৈরি করতে হবে, ফ্যাসিলিটিস তৈরি করতে হবে বিভিন্ন লেভেলে, অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলে একটা উন্নত মানের হসপিটাল যেখানে সব ধরনের চিকিৎসার সুব্যবস্থা থাকবে এবং সুব্যবস্থা দিতে পারে, এবং ধরনের জনবল থাকবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক্স থাকবে, হাসপাতালগুলা ওরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে সজ্জিত থাকবে যাতে সব ফ্যাসিলিটি সেখানে থাকে। এটা প্রচুর টাকার ব্যাপার, ইচ্ছা করলে হবে না। বাংলাদেশের মতন দেশে এটা ভীষণ কস্টলি ব্যাপার হবে, তার জন্য টাকার প্রয়োজন হবে। তাহলে টাকা কিভাবে সেটা উঠান, গভর্নমেন্টকে প্ল্যান করতে, পাবলিককে বলতে হবে যারা সক্ষম তারা আরো হেলথ সার্ভিসের নামে বা এডুকেশন নামে ট্যাক্স দাও। টাকা তো কোথা থেকে আসা লাগবে। কাজে এইভাবে না আগাইলে, এবং যদি আমরা এখনো ওরকম ভাবে প্ল্যান নেই, আমরা ইউরোপের মতো স্ট্যান্ডার্ড আছে, ব্রিটেনের মতো স্ট্যান্ডার্ড আছে, সার্বজনিক চিকিৎসা ব্যবস্থা বহু সময় লাগে, আমরা এখন 10 বছরও যেতে পারবো না যদি সিরিয়াসলি এখনো কাজ করি। কারণ কি, আমাদের মানুষ নাই, জনবল তৈরি করতে হবে। সেই জনবল তৈরি করতে হলে মেডিকেল স্কুলে প্রপার শিক্ষা দেওয়া লাগবে। বিল্ডিং আছে আমাদের কিন্তু বহুত, আমাদের হেলথ সেন্টার বহু আছে, কিন্তু সেটা ভরার মতন লোক নাই, ভরার মতন ডাক্তার নাই, ওটা ভরার মতন নার্স নাই, প্যারামেডিক্স নাই, ভরার মতো ইনস্ট্রুমেন্ট নাই, বিভিন্ন ওয়ার্ড ফ্যাসিলিটিস নাই, ইন্টেনসিভ কেয়ার ইউনিট ফ্যাসিলিটিস নাই, এবং বিল্ডিং বানাইলে সেখানে ডাক্তার না থাকলে ইউজও করতে পারবে না ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এবং ওখানে এক্সপার্ট নাই। আপনার ফিজিশিয়ান লাগবে, সার্জনস লাগবে, হেমাটোলজিস্ট লাগবে, গাইনোকোলজিস্ট লাগবে, ইএনটি স্পেশালিস্ট লাগবে, আই স্পেশালিস্ট লাগবে, কত ধরনের স্পেশালিস্ট লাগবে আপনি চিন্তা করেন। কাজেই বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই লেভেলে দিয়ে গেল, আমাদের যে পিজিতে যে কটা পোস্ট গ্রাজুয়েট তৈরি হয় এইগুলো কাছে কিছুই না। ওই যে কটা মেডিকেল স্কুল আছে তার প্রফেসরও দিতে পারে না, এবং মেডিকেল স্কুলের যে স্ট্যান্ডার্ড কিছু কিছু চিন্তার বাইরে। এমবিবিএস ডাক্তার দিয়ে ছাত্র পড়ায়, তার নিজেই মেডিসিন জানে না ঠিক মতো, তারা ডাক্তার বানাইতেছে। তারা ফিজিওলজি অ্যানাটমি ভালো বুঝে না, বই পড়ে ছাত্র পড়ায়। এইখান থেকে আমাদের বাইরে আসতে হবে। কাজেই এটা একটা বিরাট প্রোগ্রাম, দীর্ঘ প্রোগ্রাম, এবং তার জন্য ওই ধরনের লোক দেওয়া লাগবে যারা এগুলো বোঝে।
আপনি একজন লোকের রাস্তা নামে আপনি যে বেটা চার দোকানদার চা বেচে বা মানুষের খাওয়ায়, তার আপনি হেলথ মিনিস্টার করে দেন বা এডুকেশন মিনিস্টার করে দেন, তাহলে কি হবে? কিছুই হবে না দেশে। আমার দেশেও ওই এডুকেশন সার্ভিসের যে মিনিস্টার থাকবে বা সেক্রেটারি থাকবে, তাদের খুব এক্সপিরিয়েন্স ডাক্তার হওয়া লাগবে, যারা এগুলো বোঝে, এবং সেখানে গভর্নমেন্টের ব্যাকিং লাগবে। ইনস্টিটিউট গুলোকে তৈরি করতে হবে। বাংলাদেশের মতো জায়গায় লজ্জার ব্যাপার, ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না ঠিক মতো, ভালো চিকিৎসা হয় না। ইন্ডিয়ার কোন দেশ, কোন স্টেট পুরাটা সিটি আফটার সিটি নির্ভর করে বাংলাদেশের উপরে, রোগীর উপরে। এটা লজ্জার কি থাকতে পারে? বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স বাংলাদেশের টাকা খরচ হচ্ছে এইভাবে। যারা মিডিয়াম ক্লাসের লোক তারা যায়, আর যারা বড় জোর লোক তারা তো ইউরোপ আসে, আমেরিকায় যায়, সিঙ্গাপুর যায়, হংকং যায়, এগুলো যায় করে বেড়ায়। সেটা তো আছেই। এই যে টাকা ক্ষতি হচ্ছে, এটা তো চিন্তার বাইরে। কি জন্য? একটা লোকের হার্টের প্রবলেম হয়েছে, এই জন্য কেন বিদেশে যাওয়া লাগবে? এটা সাধারণ একটা ছোটখাটো জিনিস। আমার জন্য প্রচুর এক্সপার্ট থাকা লাগবে। নাই, হাতে গোনা যায় কয়েকজন কার্ডিওলজিস্ট, তারা কি করবে? তারা সারাদিন রাত 24 আওয়ার্স কাজ করলে তো রুগী দেখে পারবে না। একটা রুগী দেখতে হলে, একটা রুগী গেলে তাকে হিস্ট্রি নেওয়া লাগবে, তাতে মিনিমাম 20 মিনিট লাগবে, অন্য দিয়ে হাফ এন আওয়ার লাগবে, টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, অ্যাঞ্জিওগ্রাম করা লাগবে, ইকোকার্ডিওগ্রাম করা লাগবে। এগুলো করলেই তো সে জানবে তার হার্টের মধ্যে কি হয়েছে, তখন তার ট্রিটমেন্ট দেওয়া লাগবে। হার্টের ট্রিটমেন্ট কিন্তু ইজি। ব্লক থাকলে স্টেন্ট দাও, না বাইপাস করো, আর না হলে ওষুধ দাও, হার্ট ফেলিওর থাকলে ওষুধ দাও, ট্রিটমেন্ট করো, ইজি। বিরাট কিছু মহামারী মহা জিনিস না যে এর জন্য বিদেশে দৌড়ানো লাগবে। আমার অবাক লাগে। আমি তোমাকে একটা কথা বলতেছি, কালকে খুলনায় আমার বড় মামার মাইজের ছেলে, সে বাসায় বসে রয়েছে, কোনো ডাক্তার নাই, পেটে ব্যথা সাংঘাতিক, জন্ডিস হয়ে গেছে। ডাক্তারের কাছে এসে কিছু কি ওই ভিডিওতে করে তাকে ওষুধ দিছে, অ্যান্টিবায়োটিক দিছে, পেটে ব্যথা রাইট সাইডে আপার অ্যাবডোমেনে। তাই আমি বললাম তো গল স্টোন হয়েছে, তুমি ইয়ে করো, আল্ট্রাসাউন্ড করছো? কয়েক হ্যাঁ করছি, 12 তারিখে, 4 দিন পর রিপোর্ট পেয়েছে। কালকে আমার ফোন করছে, তার গল স্টোন, গল ব্লাডারে ফুল অফ স্টোন, তার কমন বাইল ট্র্যাক্ট সব কিছু ঠিক আছে, লিভার টিভার সব ঠিক আছে। তোকে ডাক্তার দেখছে, ডাক্তারকে পাওয়া যায় নাই, কাল পরশু পাওয়া যাবে, তার সাথে আলাপ করা যাবে। কি করছো? আমাকে তাকে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করে, তার সমানে বমি হইতেছে। আমি বললাম এই ওষুধ বমির জন্য দাও, তার ডাক্তার পর্যন্ত পায় না তাকে বমির ওষুধ দেওয়ার লেগে। আমরা এই জায়গায় আছি, তারা খয়রাতি না, হ্যাঁ গরিব না যে পয়সা নেই, পয়সা দিয়েও পারে না। গল স্টোন, আমি তারপর বললাম যদি সিরিয়াস কিছু হয় তাহলে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাবা, কারণ গল ব্লাডার গল স্টোন ক্যান বি সিরিয়াস সামটাইম। এইটা হলো আমাদের দেশের হেলথ সার্ভিস। আগেও আমি বলছি কি অবস্থা, এখান থেকে আমাদের বাইরে আসতে হবে। তা না হলে সভ্য জাত হিসেবে আমাদের পরিচয় দেওয়া মুশকিল হয়ে পড়বে। আমাদের দেশ পৃথিবীর অনেক দেশে আমাদের মতন ফাইন্যান্স পজিশনে যারা আছে তাদের সার্ভিস আমাদের চেয়ে অনেক বেটার। আমাদের দেশে যারা হাসপাতাল করছে তারা কি করছে জানেন? বিল্ডিং বানাইছে খালি, আর কয়েকটা বেড দিছে, আর কিছু এমবিবিএস ডাক্তার রাখে, আর কয়েকটা নার্স রাখে, আর যেগুলা পোস্ট গ্রাজুয়েট করা, এফসিপিএস করা, একটা হুনে চাকরি করে না। সব কটা প্রফেসর পার্ট টাইম ডাক দিলে যায়। বলবে কি আপনি গেলে, আপনার অসুখ হয়েছে, আমি একটা প্রফেসরে দেখাই দিই, আপনার হক হবেন, তখন তারা ডাইকে আনবে, এসে কই যাবে, তার আপনি ফি দেওয়া লাগবে ভিন্ন। ওদের নিজস্ব কোনো ডাক্তার নাই হাসপাতালে, 2-4টা বাদে পোস্ট গ্রাজুয়েট। এইগুলো বন্ধ করতে হবে, এই ব্যবসাবাদী, এই 420 ব্যবসাবাজির ডান্ডাবাজি, এগুলো বন্ধ করতে হবে। এগুলো কেন করে? প্রত্যেকে ফলস সার্টিফিকেট আছে, ফলস পারমিশন আছে, বিনা পারমিশনে হাসপাতাল চালায়। কারণ কেউ কারোর সাথে লিডারশিপের সাথে জড়িত, কেউ সাহাতো ভাই না শালা না শালির ব্যবসা, নাহলে কৌতো ভাই খালাতো ভাই বা ছাওলের ব্যবসা, এইগুলো করিয়া সমাজ চলতে পারে না। ধন্যবাদ মুকুল ভাই। আমি একটু সাপ্লিমেন্ট করি, আমি একটু সাপ্লিমেন্ট করি আপনার প্রশ্নটা। সেটা হলো যে মুকুল সাহেব বলছেন, সেটা হলো যে স্বাস্থ্য খাতের যে বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য সেবা,
আজকের যে বেহাল অবস্থা, সরকারি তো বেহাল অবস্থা বটেই, বরঞ্চ প্রাইভেট প্রাইভেট যেগুলো ইনস্টিটিউশন আছে, যেগুলো ক্লিনিক আছে, হসপিটালস আছে, তাদেরও এমন অবস্থা যে শুধু একটা বড় লোকদের চিকিৎসার কেন্দ্র হয়ে গেছে। ঢুকলে একটা কোভিড পেশেন্ট যদি ঢোকে, আমরা কত কি দেখলাম, অক্সিজেনের 5,000 টাকার বদলে তার বিল আছে 80,000 টাকা। আবার সত্যি সত্যি যদি 80,000 টাকার বিল হয়, তার বিল আসে 8 লক্ষ টাকা। কত কি দেখছি। তো এর গোড়াটা দেখতে হবে। আপনি শুধু রোগ ধরলে চলবে না, প্রিভেন্টিভটা কি। এবং শুরুতেই তো আমরা ভুল করেছি। আপনি দেখেন আমাদের এই যে 38 বছর আগের অধ্যাদেশই চলছে বেসরকারি আপনার এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো, 38 বছর আগের আইনে। আজ পর্যন্ত 5 বার আপনার বহু সরকার এসছে, এমনকি আমরাও আসছি, বিএনপি ছিলাম, আওয়ামী লীগ আছে বহু বছর হলো, এক যুগের উপর, কিন্তু এই এই অধ্যাদেশ এই অবস্থায় চলছে। এবং সেখানে দেখেন বাংলাদেশ দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সের আওতায় দেশের বেসরকারি চিকিৎসা ব্যবস্থা চলছে। অধ্যাদেশটি যখন করা হয়েছিল তখন দেশে ছিল হাতে গোনা কয়েকটি আপনার ইয়েতে হসপিটাল বা প্রাইভেট আপনার ক্লিনিক্স বা হসপিটাল। এখন দেখেন কত গুণ বেড়ে গেছে, কিন্তু এর কোনো আপনার কোনো সংস্কার হয়নি, কোনো আপনার আইনের কোনো পরিবর্তন হয়নি। এখন এইবার করোনা এসে আমাদেরকে দেখিয়ে গেল যে 38 বছরের এই কথাটা মনে করে দিল এই কোভিড-19, এই হিউজ ক্রাইসিস, বিশ্বব্যাপী এই মহামারী বা দেশের মহামারী যদি আমরা আমাদের দেশে না আসতো, 38 হয়তো আরো 38 বছর গিয়ে পরে মনে হতো। তো করোনার যে একটা পজিটিভ কিছু দিক আমাদেরকে এই মানুষদেরকে দিয়ে গেছে, তার মধ্যে এটা একটা। এখন দেখেন এই ক্ষেত্রে আপনার কি করতে হবে। আজকে আমরা দেখছি যে আপনার কত তারিখ, 23শে বোধহয় আগস্টের মধ্যে আপনার কি বলে বেসরকারি ক্লিনিক যেগুলো আছে সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হবে, যদি সঠিকভাবে তারা নবায়ন না করতে পারে। এখন নবায়নের জন্য যে সমস্ত সরকারি লাল ফিতার দৌরত্ব বা যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, এগুলো ফুলফিল করা, যখন গণস্বাস্থ্যের মতো একটা প্রতিষ্ঠান সেও দিতে পারেনি, তখন বাংলাদেশের আমার বিশ্বাস যে এমন কোন প্রতিষ্ঠান আছে সে তারা দিতে পারবে। বহু প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, কিন্তু কেউ দিতে পারবে না। তাহলে গোড়ায় গরবটা এখানে। ওই অধ্যাদেশ চেঞ্জ করতে হবে, এটাকে সংস্কার করে এটাকে আপনার এই বর্তমান এই সময়ের সাথে প্রেক্ষাপটে মিলিয়ে আইন করতে হবে, এবং তারপরে গিয়ে আপনার এই সংস্কার হাত দিতে হবে। এখন এ তো গেল সংস্কার করলেন, তারপরে আজকে স্বাস্থ্য বিভাগের জন্য আমরা আপনার বিগত সময় আমরা কিছুই করিনি। আমাদের আপনার ন্যাশনাল জিডিপির 1%ও আমরা দেওয়ার জন্য কার্পণ্য করেছি, 1% উপরেও দিতে পারিনি। তারপরে যা দিয়েছি সেটাও আপনার স্পেন্ড করতে পারিনি। গত 3 বছরে প্রায় 3,000 কোটি টাকার উপর আপনার স্বাস্থ্য বিভাগের টাকা আমরা খরচ করতে পারিনি। এই যে মুকুল সাহেব বললেন, ঠিক বলছেন, বিল্ডিং টিল্ডিং সব আছে, কিন্তু বিল্ডিং এর ভেতরে ডাক্তার দরকার, আপনার কি বলে মেশিনারি দরকার, ইকুইপমেন্ট দরকার, আপনার কি বলে রিকুইজিট নার্সেস দরকার, ট্রেন্ড লোকজন দরকার, আপনার কি বলে আপনার মেশিন চালানোর মতো দক্ষ লোকজন দরকার, স্বাস্থ্যসেবী দরকার, সেগুলো আমরা করতে পারিনি। আজকে আমাদেরকে দেখেন, আমাদের যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে সেখানে কেরালা থেকে নার্স নিয়ে আসে, ব্যাংকক থেকে মানুষ নিয়ে আসে, ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসে, কেন আমরা করতে পারিনি আসলে। তো সেজন্য বলছি এটা আমূল পরিবর্তন। তার মধ্যে হয়েছে কি জানেন, একে তো ধরেন স্বাস্থ্য ক্ষেত্রে এই অবস্থা, তার মধ্যে এই যে 12 বছর হলো এই যে ধরেন আপনার মিঠু আপনার সিন্ডিকেট, আপনি চিন্তা করেন 12টি বছর সে আজকে আপনার কোথায় আছে, আমেরিকায় বলে যে সে খাচ্ছে, আমেরিকা যে সে এখন এই আজকে পত্রিকায় তো দেখলাম সে এই যে স্বাস্থ্যের মধু খেয়ে মিঠু বিদেশে, এখন আমেরিকাতে মিঠু বসবাস করতেছে, চিন্তা করেন। অথচ তার সিন্ডিকেট ফর দ্য লাস্ট 12 ইয়ার্স তারা এই স্বাস্থ্য বিভাগে তারা লুটপাট করে খাচ্ছে। আজকে খালি মিঠু পড়াশোনা রাজ্জাকের পড়াশোনা শাহেদ আবার সাবরিনা, আবার শারমিন, এরা কারা? everybody is belonging to the government party, আওয়ামী লীগ বলেন। এখন কথা হলো যে যদি আপনার বিচারহীনতা এই দেশের যদি বিচারহীন হয়ে যায়, বিচারিত নাই, শাস্তি নাই, তাহলে তো ধরেন আজকে যদি এই মিঠু ধরেন 12 বছর আগে শুরু করেছিল, 1 বছর পর ধরেন, 2 বছর পর ধরেন, এই মিঠু আজকে শায়েস্তা করলে তাই আজকে আপনার শাহেদের জন্ম হতো না, আপনার সাবরিনের জন্ম হতো না, শারমিনের জন্ম হতো না। তাহলে আপনার এই যে স্বাস্থ্য খাতকে শেষ করবার জন্য এই যে অবস্থা চলছে, আমি সরি টু সে আজকে
আমার সারা দিনে আমার টেলিভিশনে একটা নিউজ আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট কি জানেন? আমার মনে হয় আপনাদের সবারই কষ্ট, দলমত নির্বিশেষে সবারই কষ্ট হওয়ার কথা। কি কষ্ট? দেখলাম যে আপনার কি বলে আমাদের এই ইয়ের ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি, এই ঋণ জালিয়াতিতে আমাদের সাবেক বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিশ্বাস করেন আমি দলমতের বিশেষে নৈতিকভাবে এবং একজন মানুষ হিসাবে আমার কাছে কষ্ট হলো। এই সিনহা কি চোর ডাকাত বাটপার? আজকে কার বিরুদ্ধে পরোয়ানা হচ্ছে? পরোয়ানা হচ্ছে আজকে ওই মেজর সিনহার মৃত্যু হত্যা তাদের বিরুদ্ধে পরোয়ানা। ওসি প্রদীপের বিরুদ্ধে পরোয়ানা হতে পারে, এটা ঠিক আছে, মানায়, সব ঠিক আছে। এই পরোয়ানা তখনই আমার মনে হলো যে আজকে যদি এই ফার্মার্স ব্যাংকের এই ঋণ জালিয়াতিতে সে কি করেছে, বাড়ির জন্য একটা ঋণ নিয়েছে, তারপর সে ঋণ নিয়ে সে কি করেছে, যাই হোক লেনদেনে একটা অনিয়ম করেছে, যাই হোক সেটা যদি আমি আর বেশি কথা বলতে চাই না, সাবজুডিস হয়ে যাবে, কারণ এটা বিচারাধীন ব্যাপার। একই সাথে আমার মনে পড়লো ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান কে? হুইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ব্যাংক? আমারই আপনার সহকর্মী বড় ভাই ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উনি হচ্ছে এই ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল। হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড, চেয়ারম্যান অফ দ্য ব্যাংক। ওনার এমডি চিশতি সাহেব আজকে জেলে, ওনার ম্যানেজার জিএমটিএমরা জেলে। উনি বলতে গিয়েছে হাউ কাম কি করছে বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইব্রাহিম সাহেব কি বলছেন দেখেন, ওনার কথাই শোনেন। উনি তো বিএনপি পন্থী লোক না, উনি তো সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর মানুষ, আওয়ামী লীগ পন্থী মানুষ। কি বলছে দেখেন। সেজন্য বলছি যে এই বিচারহীনতা থেকে এগুলো চলে আসতেছে। আজকে একইভাবে আপনার ওই যে এনআরবি ব্যাংকের সেদিন প্রশান্ত কুমার সাহা, প্রশান্ত কুমার ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ। কোথায়? আপনি একই সাথে বাচ্চু, আপনার কি ব্যাংক, আরে ইয়ে ব্যাংক, বেসিক ব্যাংকের বাচ্চু। এই বাচ্চু তো আমাদের যে কি বলে আমাদের আমাদের মেয়র সাহেব, বর্তমান মেয়র আমাদের কি বলে আমাদের মেয়র সাহেব কি যেন নাম, আর আমাদের আওয়ামী লীগের মেয়র সাহেব, দক্ষিণের উত্তরের মেয়র দক্ষিণের মেয়র উত্তরে আতিক সাহেব, তাপস ভাই এত নাম মনে থাকে, বয়স হয়ে গেছে তো নামটা ভুলে যাই। তাপস সাহেব একেবারে রীতিমতো একেবারে আপনার প্রেসে উনি বললেন যে আপনার এই বাচ্চুর অপরাধ উনি বললেন। পত্রিকায় বোধহয় প্রথম আলো লিখতে শেষ, সমস্ত পত্রিকা শেষ, কিন্তু বাচ্চু সাহেবের ক্ষমতা কোথায়? এখন মুশকিল হয়ে গেছে কি, এই বাচ্চু ধরেন, এই যে আপনার যে শুধু আমাদের বড় বড় রুই কাতলারা, এদের কিন্তু কেউ ধরার ছট বাইরে। এখন এদের সাথে যাদের সম্পর্কিত শাহেদ, এখন রিজেন্টের শাহেদ, এদের তো ধরেন দেখেন ছবি, সবার সাথে ছবি আছে। হ্যাঁ বুঝলাম যে তার একটা প্র্যাকটিস, তার ব্যবসা, ঠিক আছে, আমি যার সাথে ছবি তুলেছে তাকে আমি দায়ী করছি না, কিন্তু দায়টা কোথায়? সরকারের দায়। সরকার কেন এই যে টক শোতে যখন শাহেদের সাথে তার পরিচয় দেয়, তখন আওয়ামী লীগের অমুক সংগঠনের সে নেতা বা এই সেই, তখন তো আওয়ামী লীগ কিছু বলে না। যখন ধরে তখন বলে যে এটা আওয়ামী লীগের নয়, অথবা তাকে বহিষ্কার করা হলো, এই দল শেষ। এখন বহিষ্কার করলে তো শেষ হয়ে যায় না। যাই হোক, আমাদের দেশের যেটা মুকুল ভাই বললেন, দেশটা সোনার বাংলা হওয়ারই তো কথা। আজকে যে সময় স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পরে যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আপনার বিভিন্ন সরকার এসছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, সব সরকারের সময় এদেশের উন্নতি হয়েছে। আপনি এই সব সরকারই চেয়েছে এদেশের ডেভেলপমেন্ট হোক, এবং আপনার সারা পৃথিবী যখন গ্লোবালি যখন অর্থনৈতিকভাবে এটাকে উপরের দিকে, তখন বাংলাদেশ উপরের দিকে অবশ্যই। এবং কিন্তু সেটা এখন এই যে দুর্নীতি, এই দুর্নীতি সব খেয়ে ফেলবে। আপনার উন্নয়ন বলছেন, আওয়ামী লীগের উন্নয়নকে, ভিজিবল উন্নয়নকে আমরা অস্বীকার করছি না, কিন্তু করোনা এসে দেখা দিয়ে গেল যে উন্নয়ন কি করেছেন, সব তো ধস নেমে গেছে, দুর্নীতিতে সব খেয়ে ফেলেছে, লাভ তো নাই। এবং দেখেন, আমি আজকের এই প্রথম আলোতে আমি জাস্ট কথা বলি, দেখেন আজকে প্রথম আলো কি আছে, যে প্রকল্পে গাড়ি বিলাস। আপনার এক একটা প্রকল্পে কোটি টাকার নিচে গাড়ি আপনার কেউ ব্যবহার করতে পারে না, কোটি টাকা। এবং কি বলছে এখানে, এই প্রকল্পে গাড়ি ভাড়া হবে 602 কোটি টাকা। প্রকল্প পরিচালক সমন্বয়কারীর জন্য কোটি টাকার গাড়ি। আপনার একটু ছোট্ট পড়ে শুনাই, উন্নয়ন প্রকল্প মানেই যেন গাড়ি কিনতে হবে। 15টি উন্নয়ন প্রকল্প বিশ্লেষণ করে দেখা গেছে 11টি গাড়ি কেনা হচ্ছে
11টিতেই গাড়ি কেনা হচ্ছে বিভিন্ন ঘুরে বেড়ানোর জন্য এবং কোন প্রপার কাজের জন্য নয়। আজকে আপনার এই যে বালিশ কাহিনী বলেন, এই যে আপনার ওই যে কি বলে পানির বালতি বলেন, 10 টাকার দাম 10,000, কিংবা আপনার এক্সরে মেশিনের দাম যেখানে 50 আপনার কি বলে 20 লাখ টাকা, সেটা 20 কোটি টাকা, বা মানে অদ্ভুত ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার হচ্ছে কি পরিকল্পনা মন্ত্রী সাহেব আজকে দেখলাম যে খুব ক্ষিপ্তভাবে বলছেন। বুঝি প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, ঠিক আছে বুঝলাম, কিন্তু প্রধানমন্ত্রী চাইলে তো এই সমস্ত বিচার অবশ্যই কঠিনভাবে করতে পারতেন। আজকে যখন মেজর সিনহার ব্যাপারটা ঘটলো, খেয়াল করেন, মেজর সিনহার ব্যাপারটা ঘটলো, এটা সাধারণ মানুষ হতো কোনো দিনই আপনার এই ওসি প্রদীপ কোনোদিন ধরা পড়তো না, লিয়াকত কোনোদিনই ধরা পড়তো না। ঠিক সাধারণভাবেই এই সমস্ত আপনার এক্সট্রা জুডিশিয়াল আপনার ট্রেলিং এগুলো যেভাবে হয়ে আসছে সেভাবে হতো। এগুলো আমরা বলতাম যে এনকাউন্টারে মারা গেছে, চলে যেত। আর দুর্ভাগ্য যে এই বেচারা আপনার আর্মি, অথবা সৌভাগ্য বাঙালির যে এই বেচারা আর্মি, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, যে একটা ঘটনায় আপনার এটা তোলপাড় হয়ে গেছে। এখন দেখেন বাঙালি কতদিন মনে রাখে। এখন এই যে মেজর সিনহা মারা গেল, তারপর পরপর এসকে সিনহার আপনার কোর্টের কি বলে গ্রেপ্তারি করানো হলো। একটা নাটকীয় ভাবে একটা মোড়, একজন যায় একজন আসে, বুঝলেন না? এই যে আপনার মিঠু যায়, রাজ্জাক আসে, রাজ্জাক যায়, সাবিনা আসে, মানে একটার পর একটা হচ্ছেই। আবার তারপর আবার শুনবেন যে কি বলে অমুক জায়গায় অমুক থানায় কি বলে আপনার বোম মনে করে, ফোন মনে করে কি বোম বাস্ট হয়ে গেল। এসব অসম্ভব সমস্ত গল্পর অবতারণা। সেজন্য বলছি 17 কোটি মানুষ এখন সত্যিকার অর্থে একটা ওই ইয়ের মতো বসে আছে, অডিয়েন্স। নাটক হচ্ছে, নাট্যমঞ্চে আমরা দিচ্ছি, হ্যাঁ না? তবে এই নাটকের শেষ হওয়া উচিত। আপনি যেটা বললেন মুল সাহেব, আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশকে সোনার বাংলা চেয়েছিলেন, ঠিক, আই এগ্রি। কিন্তু উনিও নিজেই বলেছেন যে আমার চারিদিকে সব চাটার দল। হ্যাঁ, তো আজকেও প্রধানমন্ত্রী তার চারিপাশেও একই চাটার দল। ওনাকে বুঝতে হবে, দেখতে হবে এবং সমস্ত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যতই উন্নয়ন পরিকল্পনা করেন না কেন, যতই দেশে উন্নয়ন করেন না কেন, দেশের ফান্ডামেন্টাল রাইট যেটা, সেটা হলো যে আপনার জনভিত্তিকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে জনভিত্তিতে আসতেই হবে। টুডে আর টুমরো আই হোপ আর আই বিলিভ যে আওয়ামী লীগকে একদিন জনগণের কাছে আসতেই হবে। জনগণকে ভয় পেলে চলবে না। জনগণের দল তো আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ নেতারা বলে যে আওয়ামী লীগ জনগণের ভিতর থেকে আজকে এই দল উঠে আসছে। আমরা তো আমরা নাকি ক্যান্টনমেন্ট থেকে উঠে আসছি। তাহলে আমরা যদি ক্যান্টনমেন্ট থেকে উঠে আসি, তাহলে আমার নেতা জিয়াউর রহমান সাহেব তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কেন করলেন? উনি কেন তার আজকে গণতন্ত্রের জন্য উনি আজকে এই দলটা গঠন করলেন? আর আমার নেত্রী, এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এই দুই নেত্রী মিলে আপনি ইরশাদ পথের আন্দোলনে কেনই বা গণতন্ত্রের জন্য একসাথে যুদ্ধ করলেন? আবার এই দুই নেত্রী একই সাথে তো মনোনয়নের সময় দুই একসাথে জেল খাটলেন। খেয়াল করেন, সবই কিন্তু গণতন্ত্র। আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠান ঠিক আছে, আমার কথা এটাই যে ভাই, সর্বশেষ কথা হলো যে আপনার ডেমোক্রেসি, মানুষের রাইট, গণতন্ত্র, মানুষের অধিকারটা মানুষকে দিয়ে দেন। সরকারের কাছে আমি আজকে অনুষ্ঠান থেকে বলছি, মানুষের অধিকারটা মানুষ পেয়ে যাক। তাহলে হবে কি, আজকে মোদি দেখেন, মোদি তার দেশের মধ্যে আমাদের জন্য অনেক অ্যান্টি মুসলিম বা অনেক কিছু করছে যেটা আমরা পছন্দ করি না, কিন্তু দেশের লোক, আজকেও আমি দেখলাম যে ইন্ডিয়া টুডেতে মোদির সাপোর্ট হচ্ছে 66%। আর আপনার রাহুল সাহেবের কংগ্রেসের এত বড় একটা ঐতিহাসিক দল, সেই রাহুল সাহেবের পপুলার পার্সেন্টেজ হচ্ছে অনলি 8%। তাহলে মানেটা কি? তার মানে হলো যে অ্যাকচুয়ালি আপনাকে প্রো পিপুল হইতে হবে। দেন আই অ্যাডভাইস দিস গভর্নমেন্ট, প্লিজ কাম ব্যাক, চলেন মাঠে যাই। আপনার জনগণের দল, জনগণকে অধিকার ফিরিয়ে দেন, জনগণের দল জনগণকে ফিরিয়ে দেন, এটি আমার আজকে দাবি। ধন্যবাদ সিরাজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের অনুষ্ঠান একবার শেষ করে আমি যাবো আমাদের আওয়ামী লীগের নেতা এবং বঙ্গবন্ধু পাঠ্যক্রমের সভাপতি জনাব নবীন নওয়াজ ভাইয়ের কাছে। নবীন নওয়াজের কাছে আমার একটা প্রশ্ন, বিশেষ করে যে এই যে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, যেটা আপনার মুকুল ভাই কিছু বললেন, আমরা বাংলাদেশে কেন করতে পারছি না? একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে গেন্ডেরিয়ার দুই ভাই, রূপন এবং আরেকজন, ওনার দুই ভাই মিলে আমরা দেখলাম যে কোটি কোটি টাকা, এইসব টাকা কেন সরকার বাজেয়াপ্ত করে এই যে কোভিড-19 স্বাস্থ্য দেওয়া হচ্ছে না? এটা একটা আমার প্রশ্ন। এই যে দুর্নীতিবাজরা যে বাংলাদেশে টাকা পাচার করছে এবং আমরা বিভিন্নভাবে দেখতে পাই,
কেন এদেরকে ধরে এবং তাদের টাকাগুলো বাজেয়াপ্ত করে কেন এই যে স্বাস্থ্য কাজে দেওয়া হতো, তাহলে স্বাস্থ্য কাজটা মানুষের COVID-19 আর চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হতো। এবারে কি বলবেন নবীন নওয়াজ ভাই? একটু আনমিট করতে হবে কাইন্ডলি, নওয়াজ ভাই আনমিট করতে হবে, শোনা যাচ্ছে না। সৃষ্টিটা কোথায় হলো আপনি দেখেন, বঙ্গবন্ধুর কথা কিন্তু এখন স্বীকার করি আমরা। 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তাদের চক্রান্তের মধ্যে পড়েই কিন্তু জিয়াউর রহমান সাহেবরা স্বাভাবিকভাবেই সেই সময় ক্ষমতায় আসার জন্য হোক আর যে কোনো কারণে হোক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। সেই তো শুরু হলো 75 পরবর্তী যে সময়টা ছিল, কত রকমের চক্রান্ত, কত রকমের কিছু হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, বঙ্গবন্ধুর কন্যা বিধায় উনি কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছেন। যেমন এই বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব কি সুখে আছে? আপনি দেখেন সিনা সাহেবের ব্যাপারে আজকে এই যে একজন ইয়েকে কি বলে ওসি সাহেব কোথায় আছেন? ওসি সাহেবের গোড়া নক্ষত্র, অর্থনৈতিক অবস্থা সবই কিন্তু বেরিয়ে এসছে। এটা কিন্তু আন্তরিকতার ব্যাপার। আজকে আমরা ওপেন কথা বলতে পারতেছি, যে কথাটি বললাম শুরুতে, আমি স্বীকার করেছি যে যদিও আপনার বুলেটিনটা প্রচার হচ্ছে না, আমি বললাম তো আজকের মিডিয়ার মাধ্যমে, রূপকদার মাধ্যমে যদি জেনে যায় স্বাভাবিকভাবে কালকের পর থেকে চালু হবে। আমরা বাঙালি, তো এই বাঙালিদের চরিত্র তো ওই জায়গায় নষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে হত্যা করে ক্ষমতায় আসতে চেষ্টা করেছিলাম, আর সেই সময় ক্ষমতায় থাকার জন্য কাদেরকে নিয়ে এসেছি আমরা? ক্ষমতায় কিন্তু নিয়ে এসেছি সেই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর লোক কিন্তু আনতে চাইনি। 1 নম্বর লোকেরা কিন্তু জেলখানায় ছিল, গুলি করে মেরে দিয়েছি তাদের। কিন্তু আমরা চেষ্টা করেছি, যখন রাজি হয়নি তখনই কিন্তু গুলি করে মেরে দিয়েছি। এরকমই অবস্থা বাংলাদেশে হয়ে গেছে। বাংলাদেশের বয়স কত? 50 বছর এখনো হয়নি। এর মধ্যে কত বছর ওই ধরনের পাল্টাপাল্টি হয়েছে। আবার চক্রান্ত তো আছেই। আওয়ামী লীগের কিছু নেতা আছে লোভী, স্বার্থপর, যারা অনেকের চক্রান্তে পড়ে যায়। সেই লোভ লালসা সামলাতে না পেরে ওই জালের মধ্যে পা দেয়। পা দেওয়ার কারণে স্বাভাবিকভাবে এদেশের দুর্নীতি, অনিয়ম এগুলো হচ্ছে। আবার বঙ্গবন্ধুর কন্যা উনি জানেন আমি ওই পৃথিবীতে থাকবো না, যাওয়ার আগে অন্তত পক্ষে বদনামটা রেখে যাব না। সে কাজটা করতেছেন বলেই কিন্তু আজকে আপনি দেখেন সে সিনা সাহেবের ব্যাপারে উদ্ঘাটন হচ্ছে। শাহেদ সাহেবকে বর্ডার থেকে কিভাবে ধরে নিয়ে আসা হচ্ছে। কয়েকদিন আগে কি ছিল, শাহেদ সাহেবরা ওরে বাবারে টক শোতে এই রূপক ভাইদের বহুবার চেষ্টা করছে এরকম একটা গলা যদি ওনার চ্যানেল আনতে পারতো। এরকম চ্যানেল আই থেকে শুরু করে বড় বড় চ্যানেল ওনারাই তো ওনার সিরিয়াল পায় নাই। এমন ছিল আওয়ামী লীগ খাঁটি আওয়ামী লীগের হয়ে গেছিল। শেখ হাসিনা কিন্তু ছাড়ে নাই, বড় আওয়ামী লীগের ছাড়ে নাই। তো সেই জন্যই বলবো, আমার মনে হয় শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আন্তরিকতা আছে, আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি, ভাই সত্যি কথা বলতে, যেটা আপনি অবশ্যই চান, মনে হয় দেশের ভালো চান, যেহেতু শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে পারলে সম্ভব হবে। আর তার বাইরে আমার আওয়ামী লীগে কারে কতটুকু বিশ্বাস করতে পারবো? যদি আমাদের শাহেদ সাহেবরা ম্যানেজ হয়ে যায়, এরকম সিনা সাহেবদের মারার জন্য যদি কেউ ম্যানেজ হয়ে থাকে, আপনি দেখেন ওসি সাহেব কোত্থেকে আসছে। ওসি সাহেবের আবিষ্কার তো আমরা জানি। তো এইভাবেই বাংলাদেশে, আমরা তো বাঙালি, এখনো বলছি সেই 75-এর পরবর্তী বাঙালি এখনো আছি। আবার শাহেদ সাহেব যে এখন জেলখানায় থেকে মনে মনে ভাবছে কেন এই অপরাধ করলাম, ওনার কাছ থেকে কিন্তু শিক্ষা নিচ্ছে অনেকে। অনেকে কিন্তু ভয় পাচ্ছে সিনা সাহেবের ঘটনায়, অনেক ওসি সাহেবরা কিন্তু ভয় পাচ্ছে। এই জন্য একটি কথা আছে, সেদিন একটি ভিডিও দেখেছি যে বেঈমান, যে তাকে বেঈমান বলো না বারবার, তাকে ধন্যবাদ দাও, থ্যাংক ইউ বলো। তার কাছ থেকে শিক্ষা পেয়েছি, তার কাছ থেকে শিখেছি। এই জন্যই বলবো, যারা খারাপ করেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরে বাঙালিকে কিন্তু শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা থেকে আমার মনে হয় যদি শিক্ষা নিতে পারি আমরা, আগামী দিনে এরকম আমরা শাহেদ সাহেব হতে যাব না। অনেককে হতে চেষ্টা করলেও তারা হতে চাবে না বাচ্চু সাহেবের মতো ঘুম কামাই। বাচ্চু সাহেবরা কি না ছিলেন বেসিক ব্যাংকের, এই বাচ্চু সাহেবরা কি করেছেন দেখেন। তো যাই হোক, আমাদের মধ্যে কেউ না কেউ আছে, আমরা আছি, সেই আমাদের ঘাড়ে ভর দিয়ে কিন্তু এই ধরনের দুর্নীতিবাজ, অনিয়ম করা যে মানুষগুলো, সে মানুষগুলো সামনে এগোনোর চেষ্টা করবে। আর এর মাঝখান থেকে বিশেষ করে এই মিডিয়া, তারপরে সিরাজ ভাই আছেন, আমাদের রূপক দ্বারা আছেন, মিডিয়ার মাধ্যম দিয়ে কোনো কোনো ব্যক্তির কথা বলবেন, দুর্নীতিবাজদের কথা বলবেন। এই বলতে বলতে একসময় বাংলাদেশ 100 বছরের যখন ধাক্কায় যাবে, তখন এই যারা
শিক্ষা পায়নি তারাও কিন্তু শিক্ষাটা নিয়ে আগামী দিনে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভালো মানুষ পেতে সময় লাগবে ভাই। এই শেখ হাসিনাও কিন্তু 20 বছর আগে যে এত ভালো ছিল এটাও কিন্তু হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতে পারেননি, আমরা করতে পারিনি। কিন্তু বাংলাদেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যম দিয়ে এই দুর্নীতিবাজদের কিন্তু ব্যবস্থা হচ্ছে। সেই জন্য আমি বলতে চাই তিনি আন্তরিকতা দেখাচ্ছেন, সেই আন্তরিকতার প্রতি আমরা বিশ্বাস রেখে যদি ওনাকে বাঁচিয়ে রেখে সামনে এগোতে পারি, এই বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে, সুন্দর একটি বাংলাদেশ হবে। আমরা আগামী দিনে সেই বাংলাদেশ দেখতে চাই। 50 বছর কিছু না, আমি মনে করি যেসব দেশ 100-200 বছর পার হয়ে গেছে তাদের দেশেও কিন্তু দুর্নীতি আছে। তো আমরা চেষ্টা করি না, আন্তরিকতা দেখাই, বিশ্বাস রাখি, আমার মনে হয় সম্ভব আগামী দিনে। বেশি কিছু বলবো না। আমার মনে হয় যে কথাটি বললেন, এই চিকিৎসা ব্যবস্থার কথা বললেন মকবুল ভাই, আসলে সত্যি কথা যে টেস্টের কথা বলে, ক্লিনিকের কথা বলে এই যে দুর্নীতি আছে এগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে এটা আসলে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থায় সেই ইয়েটা আসবে না। সব থেকে বড় দরকার আমাদের মানসিকতা। চিকিৎসা ব্যবস্থায় এসে আমরা সেবা দেব, সেবার নামে আমাদের যে মানসিকতা আছে কিছু মানুষের, সব ডাক্তারকে দোষ দেব না, অনেক ডাক্তার আছে ভালো ডাক্তার, যে ডাক্তাররা সেবা দিতে চান, আমরা সেই সেবার দিকে এগিয়ে যাই। চলুন আমরা ঐক্যবদ্ধভাবে, কেউ সমালোচনা করে, কেউ সহযোগিতা করে, কেউ ধরিয়ে দিয়ে আমরা আগামী দিনে এই সোনার বাংলা গড়ি, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি, উন্নত একটি বাংলাদেশ গড়ে তুলি। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। আমাদের খুব বেশি প্রয়োজন নাই, আন্তরিকতা দরকার, মানসিকতার দরকার। ধন্যবাদ নবীনবরণ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরাও স্বপ্ন থেকে চাই বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, বাংলাদেশে যাতে এই চিকিৎসা ব্যবস্থায় আর কোনো মানে দুর্নীতিবাজরা ঢুকতে না পারে, সেই প্রত্যাশা রইল। এবং আমাদের আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে। আমাদের অনুষ্ঠানে থাকবেন মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরেন শিকদার এমপি। আমাদের অনুষ্ঠানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর এম এ আকাশ। আগামী 15ই তারিখ বিকাল 4টায় ইউকে সময় এবং বাংলা সময় রাত 9টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা সময় রাত 9টা এবং ইউকে সময় বিকাল 4টা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।